নিশিডাক গল্পের আড্ডা। চাদরটা মুখের উপর থেকে একটু সরিয়ে নিয়ে ভয়ে ভয়ে ঘরটার চারপাশের আরেকবার তাকালো আত্রেই। এই গরমেও ঘরের জানলাগুলো খুলতে চায় না ও। বাইরের অন্ধকারটা গিলতে আসে ওকে, অথচ ঘরের মধ্যে গুমোট ভাবটা ক্রমশ বেড়েই চলেছে। আর এই অস্বস্তিকর আবহাওয়াতেও চাদরের মধ্যে গুটিসুটি হয়ে শুয়ে আছে মেয়েটা। তবুও যেন ভয়টা কাটছে না, কারণ ও জানে এই ঘরে ও ছাড়াও আরও কেউ আছে। রাত ঘনিয়ে এলেই তাদের অস্তিত্ব ভীষণভাবে উপলব্ধি করে আত্রেই। তারা ভয় দেখায় ওকে। সারা রাত টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে রাখে আত্রেই। টিউবলাইট জ্বালালে মেসের মালিক আপত্তি করে, তাই এই কূপকূপে অন্ধকারে ওই টেবিল ল্যাম্পটাই একমাত্র ভরসা। কিন্তু ল্যাম্পশেডের আলোতে ভয়টা কিছুতেই কাটছে না, বরং হালকা আলোয় ঘরটা আরও অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে। ওর কেমন যেন মনে হচ্ছে খাটের তলা থেকে বিছানা ভেদ করে এক্ষুনি উঠে আসবে দুটো হাত, আর ক্ষিপ্রতার সঙ্গে চেপে ধরবর গলাটা। ধর্মড়িয়ে উঠে বসলো আত্রেই। ঘামে জবজব করছে শরীরটা। হঠাৎ সামনে চোখ পড়তেই স্পষ্ট দেখতে পেল কয়েকটা ছায়ামূর্তি ধীরে ধীরে ফুটে উঠছে উল্টো দিকের দেওয়ালটায়। ওগুলো কারা? আতঙ্কে কথাগুলো যেন ছিটকে বেরিয়ে এলো ওর গলা থেকে। ছায়ামূর্তিগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে কি সব বলছে। ভাষাটা বুঝতে পারছে না আত্রেই, কিন্তু সেই ফিসফিসানিটা পোকার মতো কিলবিল করে উঠছে ওর মাথার ভেতরে। ভয়ে ও কুঁকড়ে যাচ্ছে। চিৎকার করে চোখ দুটো বন্ধ করে নিল আত্রেই। ফিসফিস শব্দগুলো মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সেগুলো পুরোপুরি মিলিয়ে গেলে ভয় ভয় ও চোখ খোলে। না, দেওয়ালে ছায়াগুলো আর নেই। একটু আশ্বস্ত হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে কয়েক সেকেন্ড চুপ করে বসলো। তারপর ডান হাতটা বাড়িয়ে পাশের সাইড টেবিলটা থেকে জলের বোতলটা নিতে যাবেই হঠাৎ মনে হলো কে যেন হাতটা টেনে ধরেছে, আর সেদিকে ফিরতেই চিৎকার করে উঠল আত্রেই। রক্তাক্ত ঝলসে যাওয়া একটা কাটা হাত চেপে ধরেছে ওর কবজিটা। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নেয় আত্রেই, আর সঙ্গে সঙ্গে কিরে, খাবি না? ও মা গো! চমকে উঠেছে রুহি। নিজেকে কোনো মতে সামলে নিয়ে একটা বড় সড়ো শ্বাস নিয়ে বলল, মা, তুমি না? আরে এরকম ভাবে ভয়ের গল্প পড়ার সময় কেউ এরকম ভাবে পেছন থেকে এসে কাঁধে হাত দেয় ডাকে নাকি? উফ, হার্টবিটটা বেড়ে গেল একদম। হ্যাঁ তাই তো, রাত 11টা বাজে আর এখনো তুই বসে বসে গল্পের বই পড়। 20 মিনিট ধরে ডেকে ডেকে আমার তো গলা ব্যথা হয়ে গেল রে। এদিকে মহারানীর তো কোনো সাড়া নেই। উনি বইয়ের মধ্যে মুখ গুজে গল্প পড়ছেন, তাই বাধ্য হয়ে আমি উপরে উঠে এলাম। নে এখন চল, খেয়ে নিয়ে যত খুশি রাত পর্যন্ত গল্প পড়। চল চল চল। না মা, খিদে নেই একদম। সন্ধ্যার খাওয়াটা হেভি হয়ে গেছিল। তোমরা খেয়ে নাও, আমি এটা পড়ে নিই, আর একটুখানি বাকি আছে মা। এরপর খিদে পেলে বিস্কিট খেয়ে নেব। যা ইচ্ছে কর। অর্ধেক দিন তো রাতে বিস্কুট খাস, তারপর পেটটা খালি রেখে শরীরটা খারাপ হলে তখন মজাটা বুঝবি। আমার আর কি, যা পারিস। গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন রুহির মা। সিঁড়ি দিয়ে নামার সঙ্গে সঙ্গে তার কথাগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল, আর তারপর একসময় থেমে গেল শব্দটা। রুহি ওসবে মন না দিয়ে
আবার গল্পের বইটা বুঁদ হয়ে পড়তে লাগলো। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নেয় আত্রেই, আর সঙ্গে সঙ্গে ওর চোখ পড়ে বন্ধ দরজাটার দিকে। ও কি, ওখান থেকে কি বিভৎস একটা জীব বুকের উপরে ভর দিয়ে ওর খাটের দিকে এগিয়ে আসছে। ওটা কি মানুষ? পা ছাড়া সরীসৃপের মতো বুকে হেঁটে চলে আসা মানুষ, তার চারপাশে রক্ত ছড়ানো। যেদিক দিয়ে আসছে মানুষটা, সেখানে লাল তাজা রক্তের একটা দাগ রয়ে যাচ্ছে। ঘষে ঘষে চলে আসায় দাগ যেমন হয় ঠিক তেমন। আর সহ্য করতে পারছে না আত্রেই, চিৎকার করতে চাইছে কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বেরোচ্ছে না। যেদিক থেকে ওই বিভৎস মানুষটা এগিয়ে আসছিল ওর দিকে, তার ঠিক উল্টো দিক থেকে নেমে ছুটে দেওয়ালের দিকে পালাতে যায় আত্রেই। তারপর দ্রুত হাতে সেখানে থাকা সুইচ বোর্ডে টিউবলাইটের সুইচটা অন করে দেয়। আর তখনই আলোর ঝলকানিতে মিলিয়ে গেল সেই সব ভয়ানক দৃশ্যগুলো। হাঁপ ছেড়ে বাঁচল আত্রেই। চোখে মুখে জল দেওয়ার জন্য ঘরের দরজাটা খুলে লম্বা বারান্দাটায় বেরিয়ে এলো। বাথরুমের দিকে এগিয়ে যেতে যেতেই শুনতে পেল জল পড়ার শব্দ। কেউ নিশ্চয়ই বাথরুমের নলটা খুলে রেখেছে ভুল করে। এই ফ্লোরে ও ছাড়া আরো দুজন মেয়ে থাকে, ওদেরই কেউ হবে। ক্যাচ করে একটা শব্দ করে বাথরুমের দরজাটা খুলে ফেলল আত্রেই। কিন্তু কই, জল পড়ছে না তো, নল তো বন্ধ, এমনকি বাথরুমের মেঝেটাও শুকনো। একটা শিরশিরানি অনুভূত হয় ওর। বুঝতে পারে আবার আবার তারা জানান দিচ্ছে তারা আছে। হঠাৎ বারান্দার লাইটটা খানিক তপতপ করে গেল, তারপর নিভে গেল আলোটা। আর পর মুহূর্তেই আত্রেই দেখতে পেল এই অন্ধকার করিডোর দিয়ে হালকা আলোয় মাখা কিছু শরীর ওর দিকে ক্রমশ এগিয়ে আসছে। প্রচণ্ড ভয় পেয়ে সামনের দরজায় দুবার আঘাত করলো। ভেতর থেকে একবার লিজা ঘুম ঘুম গলায় সাড়া দিল, ওহ, রাতের বেলায় আবার এই কিসের আওয়াজ? ধুর, ভালো লাগে না। কিন্তু ওটুকু বলেই আবার মনে হয় সে ঘুমে ঢলে পড়ল, কারণ আর কোনো সাড়া শব্দ এলো না লিজার। কিন্তু আর সময় নেই আত্রের কাছে। ওই ছায়ামূর্তিগুলোর অনেকটা কাছে চলে এসেছে। না না না, দাঁড়িয়ে থাকলে হবে না, এবার ছুটতে হবে, খুব জোরে ছুটতে হবে। কিন্তু পা দুটোর কাঁপছে ভীষণভাবে, মনে হচ্ছে ছুটতে গেলেই পড়ে যাবে। তবু কোনো মতে সমস্ত শক্তি নিয়ে ও ছুটতে শুরু করলো। ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে ও। ফাঁকা ছাদের উপরে স্ট্রিট লাইটের হালকা আলো এসে পড়েছে। কোনো মতে ছাদের দরজাটা বাইরে থেকে বন্ধ করে কয়েক পা পিছিয়ে আসে আত্রেই। ওই ভয়ানক ছায়ামূর্তিগুলো এখন দরজার ওপারে। সিঁড়ির ধাপ বেয়ে ওরা উঠে আসছে। ওরা কি দরজা ভেদ করে চলে আসবে? আত্রেই ভাবে। কয়েক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে থাকে সেই দিকেই। হঠাৎ ওর মনে হয় খুব কাছে কিছু একটা শব্দ আসছে, কিন্তু দরজার ওপার থেকে নয়, বরং শব্দটা আসছে ওর পেছন দিক থেকে। কেমন একটা ফোঁস ফোঁস শব্দ। চোখ দুটো ভয় স্থির হয়ে যায় আত্রের। কান দুটো সজাগ করে শব্দটা বোঝার চেষ্টা করে। আর পিছনে ফিরে তাকাতেই আতঙ্কে কয়েক পা পিছিয়ে আসেও। গোটা দশেক মানুষের মতো দেখতে জীব বুকের উপর ভর দিয়ে ওর দিকে আবারও এগিয়ে আসছে। কারো দুটো পা নেই, কারো একটা হাত নেই, কারো একটা পা। অসম্ভব। প্রচণ্ড ভয় কণ্ঠ রোধ হয়ে আসছে ওর। কয়েক পা করে পেছোতে থাকে। আর পেছোতে পেছোতে কখন যে ছাদের একদম ধারে চলে এসছে ও বুঝতেই পারেনি। একদিকে ভয়ঙ্কর বিভৎস শরীরগুলো ওর একদম কাছে চলে এসছে। আর পিছনোর চেষ্টা করে আত্রেই, কিন্তু পারে না। রেলিংয়ে পিঠটা ঠেকে গেছে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ওভাবেই হেলে পড়তে থাকে ও রেলিংয়ের গায়ে। আরও হেলতে থাকে, আরও। আর মুহূর্তেই একটা ধপ করে শব্দ। সামনের রাস্তায় একটা গাড়ির ওপরে পড়েছে আত্রের শরীরটা। গাড়িটার অ্যালার্মটা বাজছে। তারপরেই সব নিশ্চুপ। পরদিন সকালে পুলিশ আসে, তদন্ত শুরু হয়। মৃতার পুরো নাম আত্রেয়ী চৌধুরী। প্রাথমিক তদন্তে বলা হয়েছে যে আত্রেয়ী মৃত্যুর পূর্বে প্রচণ্ড ভয় পেয়েছিল কোনো কারণে। এদিকে মেসের ওই একই ফ্লোরে থাকা লিজা মেয়েটি জানিয়েছে যে মাঝরাত্রে তার মনে হয়েছিল কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছিল ওর,
কিন্তু ঘুমের ঘোরে খুব একটা খেয়াল করেনি। আত্রেয়ীর আরেকটি বন্ধু আর মেস মালিক জানায় আত্রেয়ী বিগত কয়েকদিন ধরেই খুব অদ্ভুত আচরণ করছিল। রাতে আলো জ্বালিয়ে রাখতে চাইতো, এই গরমেও জানলা বন্ধ রাখত, এসব অদ্ভুত কথা বলতো কাদের যেন দেখতে পায়ও। হঠাৎ করেই ওর মধ্যে ভূতের ভয়টা ভীষণ জাঁকিয়ে বসেছিল। এইসব শুনে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে আত্রেয়ী চৌধুরীর সম্প্রতি ফ্যাজমোফোবিয়ায় আক্রান্ত হয়েছিল, যা এক ধরনের মানসিক সমস্যা। এই ফ্যাজমোফোবিয়া হলো ভূত বা অলৌকিক ব্যাপার থেকে ভয়। প্রচুর ভূতের সিনেমা, ভূতের গল্প পড়লে এমনটা হতে পারে, আবার হঠাৎ কোনো ঘটনা থেকে ভয় পেয়েও হতে পারে। আর এই ফ্যাজমোফোবিয়ার দরুন আত্রেয়ী ভয় পেয়ে ছাদ থেকে পড়ে গেছে। এটা সুইসাইড কেস হিসেবেই ধরা হয়েছে। বইটা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকল রুহি। কেমন একটা শিরশিরানি অনুভব হচ্ছে তার নিজের শরীরের মধ্যে। মোবাইলটা নিয়ে ঝটপট একটা ফোন করল ওর প্রিয় বান্ধবী অলিভিয়াকে। অলিভিয়া ফোনটা রিসিভ করতেই রুহি প্রশ্ন করে, এই জেগে আছিস? না, ঘুমোচ্ছিলাম তো। তোর মতো তো আর নিশাচর নই, এই রাতে কেউ ফোন করে। ওসব কথা ছাড়। আচ্ছা শোন না, এবারের বুক ফেয়ারে বেরিয়েছে না বাস্তব অবাস্তবের মাঝে, বইটা পড়েছিস? না, পড়িনি, তবে শুনেছি বইটা নাকি খুব সেল হয়েছে, আর 1 মাসের মধ্যেই নাকি সেকেন্ড এডিশন এসেছে। ওই তো ছদ্মবেশী না কি জানো একটা রাইটারটার নাম। ওটার নাম না, ওর ছদ্মনাম। আচ্ছা, এই লেখকের আর অন্য কোনো বই আছে জানিস? না রে, শুনেছি নতুন লেখক। হ্যাঁ, আসল নামটা ঠিক জানা যায়নি। বইটা তুই কিনেছিস? আমাকে পড়তে দিবি তো? কাল নেব কিন্তু। গত 2 দিন ধরে একটু একটু করে পড়ে আজ এইমাত্র শেষ হলো পড়া। এই লেখকের নেক্সট বইটাও কিনতেই হবে জানিস। এই কি হয়েছে বলতো তোর? কদিন ধরেই দেখছি লাঞ্চ ব্রেকে শুধুই ফ্রুটস খাচ্ছিস তুই। স্থিতার দিকে তাকিয়ে প্রশ্ন করল মহুল। কই, কিছু হয়নি তো, এমনি জাস্ট ডায়েটে আছি। কথাটা বলি খানিকক্ষণ চুপ করে গেল স্থিতা, তারপর আবার অস্থিরভাবে বলে ওঠে, এই আচ্ছা, আমার এই কপালের দিকে দেখ তো, রিঙ্কলসগুলো কমেছে রে, স্কিনটা ফ্ললেস লাগছে। এই আয়নাটায় না কেমন যেন লাগছে একটা। এই বলে সাইড ব্যাগ থেকে ছোট্ট একটা আয়না বের করে স্থিতা। তারপর খুব অদ্ভুতভাবে আয়নাটা মুখের খুব কাছে এনে কি যেন দেখতে থাকে। চোখের কাছে আঙুল দিয়ে গালের কাছে স্কিনটা একটু টেনে কি একটা বোঝার চেষ্টা করে ও। কপালে রিঙ্কলস মানে হঠাৎ? আর আয়নাতে আবার কিরকম লাগছে তোকে? আরে দেখ না, কেমন যেন বয়স্কদের মতো লাগছে। আমার স্কিনটা কেমন হয়ে যাচ্ছে, দেখ দেখ তুই, চোখের তলায় ডার্ক সার্কেল, আর এই যে কপালের কাছে চামড়াটা দেখ, তোগুলো ভাঁজ পড়ে গেছে। এরকম তো ছিল না আমার স্কিনটা কদিন আগেও। স্থিতা, এসব কি বলছিস বলতো তুই পাগলের মতো? লিসেন, তুই লাঞ্চ স্কিপ করা বন্ধ কর আর রাতে ঠিকঠাক করে ঘুমো, দেখ সব ঠিক হয়ে যাবে। আর এইসব উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে বাদ দে তো। বি হ্যাপি ডিয়ার, ইউ আর বিউটিফুল, ট্রাস্ট মি। মহুল স্থিতার মুডটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু স্থিতার মুখে হাসি ফোটে না। আয়নাটার দিকে একটু ভয় ভয় তাকাচ্ছে। এদিকে লাঞ্চ ব্রেকটাও শেষ হয়ে গেল, তাই আর কথা এগোয় না মহুল। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল, আর স্থিতার অদ্ভুত আচরণ ক্রমাগত বাড়তেই থাকছে। অফিসের সকলেই তাকে নিয়ে এখন কথা বলে, কেউ ওকে নিয়ে চিন্তা করে, আবার কেউ গসিপ। এরা সবাই এটাই বলে যে এমন তো ছিল না মেয়েটা আগে, হঠাৎ কি হলো ওর। এদিকে স্থিতার শরীরে উন্নতির বদলে আরও অবনতি দেখা দিতে লাগলো। সারা রাত ওর ঘুম আসে না, ভাবে যে তাড়াতাড়ি ঘুমোতে হবে, ঘুমটা স্কিনের পক্ষে খুব প্রয়োজন, কিন্তু পারে না। রাতে মাঝে মাঝেই উঠে এসে আয়নার সামনে দাঁড়ায়, কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকেই আবার প্যানিক করতে শুরু করে, কাঁদতে শুরু করে।
অসহ্যকর লাগে ওর এই আয়নাগুলোকে, ইচ্ছে করে ভেঙে ফেলে দিতে। আয়নার সামনে দাঁড়ালেই ও নিজেকে কেমন ফ্যাকাশে জীর্ণ বয়স্ক লাগে। এভাবেই আরও কয়েকটা দিন পেরিয়ে যায়। আজ স্থিতা অফিসে ঢুকতেই সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। স্থিতা কিন্তু কারো দিকে তাকাচ্ছে না, চুপচাপ গিয়ে বসলো নিজের চেয়ারে। একটা হালকা গুঞ্জন শোনা গেল অফিসের সকলের মধ্যে। মহুল বাধ্য হয়ে উঠে এসে স্থিতাকে বলল, এটা কি করেছিস তুই? মুখটা দেখেছিস আয়নায়? এত লাউড মেকআপ কেন করেছিস? কি অদ্ভুত লাগছে তোকে। দেখেছিস আয়নাটা? কি রে? আমার কুচকে যাওয়া চামড়াটাকে ঢাকতে হতো তো। দেখছিস না কেমন বয়স্কদের মতো হয়ে যাচ্ছে? স্থিতা, তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? কি যা তা বলছিস বলতো? তোর স্কিনের কিচ্ছু হয়নি, সব তোর মনের ভুল রে বাবা। বরং এখন তুই যেভাবে এসেছিস তাতে তোকে খুব অড লাগছে। আর দেখ, অফিসের প্রত্যেকে তোকে নিয়ে কিভাবে কথা বলে চলেছে। চল তো, চল আমার সঙ্গে ওয়াশরুমে চল, মুখটা ভালো করে পরিষ্কার করবি। মহুল এক প্রকার জোর করেই টেনে নিয়ে আসে স্থিতাকে ওয়াশরুমে, কিন্তু ওর ফল হলো আরও সাংঘাতিক। মেকআপটা তুলে দেওয়ার পর ওয়াশরুমের আয়নায় নিজের মুখটা দেখে আঁতকে ওঠে স্থিতা। অদ্ভুতভাবে কান্নাকাটি শুরু করে দেয়। মহুলের উপরেও ভায়োলেন্ট হয়ে উঠল। মহুল কিছু বলার আগেই ছিটকে বেরিয়ে গেল স্থিতা ওয়াশরুম থেকে। তারপর কাউকে কিছু না বলেই অফিস থেকেও বেরিয়ে গেল। মহুল অনেকবার ফোন করেছে, কিন্তু স্থিতা রিসিভ করছে না। 2 দিন কেটে গেছে, স্থিতা অফিসেও আসছে না। মহুলের ঠিক লাগছে না বিষয়টা। স্থিতা চিরকালই নিজের লুক, নিজের স্কিন নিয়ে ওয়াকিবহল। সেটা তো অনেক মেয়েই হয়, কিন্তু তাই বলে এখন সে যেরকম বিহেভ করছে সেটা আর 5টা মেয়ে করে না। সেটা রীতিমতো পাগলামি। তাই একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছে মহুল। তিনি জানিয়েছেন স্থিতার যা কন্ডিশন তা গেরাস্কোফোবিয়ার লক্ষণ। বয়স্ক হয়ে যাওয়ার ফলে সৌন্দর্য হারিয়ে যাওয়ার একটা ভয়। এসব শুনে আর দেরি করতে চায়নি মহুল। একটা অ্যাপয়েন্টমেন্টও ফিক্স করেছে সেই ডাক্তারের সাথে। আজই স্থিতাকে নিয়ে যাবে সেখানে। মহুল আর অফিসের 2-3 জন মিলে তাই অফিস থেকে একটু আগেই বেরিয়ে স্থিতার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফ্ল্যাটেও একাই থাকে। আগেও অনেকবার মহুল এসেছে এখানে আড্ডা দিতে। স্থিতার ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে অনেকবার ডোরবেল দিল মহুলরা, কিন্তু দরজা খুলছে না কেউ। এমনকি অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এদিকে এত ডাকাডাকির জন্য বিল্ডিংয়ের বাকি ফ্ল্যাট থেকেও অনেকে ছুটে এসেছে। তাদেরও বেশ চিন্তিত দেখাচ্ছে। এদের মধ্যে অনেকেই বলছে যে 2 দিন তারা নাকি দেখেই নি স্থিতাকে। 2 দিনের পেপার আর দুধের প্যাকেটও দরজার সামনেই পড়ে আছে। এবার বড্ড ভয় লাগছে মহুলের। একটা খারাপ চিন্তা জাঁকিয়ে বসছে মাথায়। প্রায় 1 ঘন্টা ব্যর্থ চেষ্টার পর অবশেষে দরজা ভেঙে ভিতরে ঢুকে আসে ফ্ল্যাটের 3 জন লোক, মহুল আর ওদের অফিসের বাকি 2 জন। স্থিতার নাম করে আবার 2 বার ডাকলো মহুল। স্থিতা, এই স্থিতা, স্থিতা কোথায় গেল রে বাবা? স্থিতা, কোথায় তুই? কিন্তু কোনো সাড়া নেই। বসার ঘরের চারপাশটা এলোমেলো। টেবিলের উপর কিছু বাসি ফল পড়ে আছে বিক্ষিপ্তভাবে। বেডরুমে ঢুকতেই দেখা গেল সেই বিভৎস দৃশ্যটা। খাটের পায়ের কাছে হেলান দিয়ে বসে আছে স্থিতা। হাতের শিরা কেটে বয়ে গেছে অনেকটা রক্ত। পাশেই পড়ে আছে একটা রক্ত মাখা ছুরি। দেখি বোঝা যাচ্ছে শরীরে প্রাণ নেই মেয়েটার। চারপাশে ছড়িয়ে আছে বেশ কয়েকটা ভাঙা আয়নার টুকরো। ড্রেসিং টেবিলের আয়নাটাও ভেঙে ফেলা হয়েছে। বিছানার উপর এলোমেলোভাবে ছড়ানো রয়েছে বেশ কিছু কসমেটিক্স এবং মেকআপের সরঞ্জাম। আচ্ছা, আপনি বলছেন আগে আপনার বন্ধু মানে স্থিতা এরকম ছিল না। আচ্ছা, তাহলে ঠিক কতদিন ধরে ওর এই অ্যাবনর্মালিটিটা আপনারা নোটিস করলেন? মহুলের দিকে তাকিয়ে প্রশ্ন করল হোমিসাইড ডিপার্টমেন্টের অফিসার ইন্দ্রজিৎ রায়। ঠিক স্পেসিফিক্যালি বলতে পারবো না কতদিন থেকে ওই প্রবলেমটা আছে, কিন্তু আমি খেয়াল করেছি প্রায় 20 দিন মতন হবে। জানেন, ও যেন একটা ঘোরের মধ্যে ছিল, এরকম একটা ব্যাপার। মানে ওই সারাক্ষণ যেন একটা অন্য জগতে থাকতো। কতবার কথা বললেও কোনো সাড়া পাওয়া যেত না।
এক দৃষ্টে কেমন তাকিয়ে থাকবে। সি, আপনারা কোনোভাবে ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবেননি? আজ তো এই জন্যই এসেছিলাম আমরা ওর ফ্ল্যাটে। আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েও রেখেছি। আমি একা যদি ওকে রাজি করাতে না পারি সেই ভেবেই ওরাও এসেছে আমার সঙ্গে। আমরা সবাই কলিগ। বুঝলাম। ইন্দ্রজিৎ চারপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে একবার জরিপ করে নিল। সুমিত বাকি টুকটাক কাজগুলো সেরে রাখছে সেই ফাঁকে। মহুল আর অফিসের বাকি কালিকদের আরও কিছু জিজ্ঞাসাবাদ করল। তারপর ফ্ল্যাটের বাকিদের সঙ্গেও কথা বলল। সকলের বক্তব্যেই এটা স্পষ্ট যে স্থিতার মধ্যে এই অদ্ভুত পরিবর্তন খুব রিসেন্টলি হয়েছে, 1-1.5 মাস হবে। স্যার, মাত্র 1-1.5 মাসের মধ্যে এরকম ফোবিয়া জন্ম নিতে পারে যে সুইসাইড অবধি করে নেয় মানুষ? আমিও তাই ভাবছি। কি অদ্ভুত, তাই না? মানুষের মন খুব জটিল জিনিস। জানো তো সুমিত, এই কেসটা না আমাকে 4 মাস আগে বালিগঞ্জ মেসের কেসটা মনে করিয়ে দিচ্ছে, বুঝলে? কোন কেসটা স্যার? আরে মেসের ছাদ থেকে মাঝরাতে পড়ে গিয়ে মৃত্যু, নিজে থেকেই, সুইসাইড। ঠিক এই কেসটা যেমন সেলফ ইনফ্লেকশন। বালিগঞ্জের মেয়েটির ফার্স্ট ফোবিয়া ছিল, ভূতের ভয়ে চারপাশে ইম্যাজিনারি ক্যারেক্টার দেখতে পেত, ইলিউশন হতো। সেই মেয়েটির কেসও জানা গিয়েছিল। প্রবলেমটা রাইজ করেছিল কিন্তু খুব রিসেন্টলি। এমনি একটু ভীতু প্রকৃতির ছিল মেয়েটা, কিন্তু এই প্রবলেমটা ছিল না। কত রকমের মানসিক রোগ হয় স্যার, সত্যি। দিন দিন আমাদের লাইফস্টাইল এমন হয়ে যাচ্ছে, মানুষের ডিপ্রেশন বাড়ছে, আর তার ফলেই নানান রকম মানসিক সমস্যা। আমার তো মনে হয় এই মুহূর্তে সব থেকে ভয়ানক রোগের নাম হলো মানসিক রোগ। আর সেটাও একরকম নয়, কত রকমের, তাই না? দেখ, আমাকে বাড়ি থেকে একা ছাড়বে না। এই পিয়াল, তুই কিন্তু যথেষ্ট ম্যাচিওর। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ার, তোর 18 ক্রস করে গেছিস ভাই। আর বাড়ি থেকে একা ছাড়বে না মানেটা কি? আমি, তুই, সোহম, তন্ময়, আমরা 4 জন আছি, তাহলে একা কি করে হলো? পিয়ালির দিকে তাকিয়ে কথাগুলো বলল আকাশ। আকাশের কথায় গলা মেলায় তন্ময়। এক্স্যাক্টলি। ওফ, তোরা বুঝতে পারছিস না, এভাবে একা একা বন্ধুরা মিলে দার্জিলিংয়ে যাওয়ার মতো বড় আমি হয়নি এখনো। কাছাকাছি কোথাও চল না, সারাদিন ঘুরে চলে আসবো না হয়। অত দূরে, তারপরে আবার পাহাড়। এই প্লিজ তোরা একটু বোঝ, খারাপ কিছু যদি হয় তখন কি হবে? এই তোর সব কিছুতেই না, বাইক রাইডিং তাতেও না, পাহাড়ে ঘুরতে যাওয়া তাতেও না। এত ভয় নিয়ে কি করে যে তুই টপ করিস কে জানে। এই শোন, আমরা যাচ্ছি কিন্তু ফাইনাল। তোরটা তাড়াতাড়ি ম্যানেজ কর, নেক্সট উইকে সব বুক করতে হবে ভাই। কথাটা বলেই উঠে দাঁড়ালো আকাশ। তারপর আর বেশি কথা না বাড়িয়ে সোজা কফি শপ থেকে বেরিয়ে গেল। পিছন পিছন সোহম আর তন্ময়ও গেল। পিয়াল আর 10 মিনিট বসে তারপর কোচিং ক্লাসে যাবে। সপ্তাহে 2 দিন ওর কলেজের পর কোচিং থাকে। যথারীতি মাঝখানের সময়টা ওই লাইব্রেরিতেই কাটায়। আজ এই কফি শপে এসেছে বন্ধুদের সাথে। পিয়াল জানে বাড়িতে ফোন করে এসব কথা জানালে কিছুতেই পারমিশন মিলবে না। তাছাড়া ওর নিজেরও ইচ্ছে নেই এই ঘুরতে যাওয়ার ব্যাপারটায়। তাই ওই বিষয়ে আর বেশি কথা না ভেবে অর্গানাইজারটা ব্যাগ থেকে বের করে একটু দেখতে শুরু করলো সে। এক্সকিউজ মি, এখানে একটু বসতে পারি? কথাটাই একটু অবাক হয়ে যায় পিয়াল। অর্গানাইজার থেকে চোখ তুলে পাশে তাকাতেই দেখে বছর 40-এর আশেপাশের একজন ভদ্রলোক। গায়ের রংটা ফ্যাকাশে, চোখে একটা সরু কালো ফ্রেমের চশমা, মাথায় অল্প ঢেউ খেলানো চুল, একটা কালো রঙের কুর্তা আর একটা নীল রঙের জিন্স পরে দাঁড়িয়ে আছে ঠিক পিয়ালের পাশেই। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমি এমনিও আর কয়েক মিনিটের মধ্যেই উঠে যাব। সেই কিছুক্ষণ পর আমিও বেরিয়ে যাবো এখান থেকে। কোন স্ট্রিম? পাশের চেয়ারটায় বসতে বসতে প্রশ্ন করে লোকটা। ইলেকট্রিক্যাল। বাহ, একদম আমার গল্পের চরিত্রের মতো। যে গল্পের চরিত্র মানে আপনি রাইটার? আরে ওই আর কি, তেমন কোনো ফেমাস রাইটার টাইটার নই আমি। বিখ্যাত লোকেরাই বলে যে আমরা বিখ্যাত নই। আপনার নামটা কি? আমার নাম অনিমেষ, যদিও নাম বললে চিনবে না। আমি সবে বই লিখতে শুরু করেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, উপন্যাস নাকি ছোট গল্প? থ্রিলার উপন্যাস। থ্রিলার? উফ,
টান টান ব্যাপার আছে কিন্তু এর মধ্যে। আচ্ছা, আপনি এখানে কি প্রায়ই আসেন নাকি? হুম, আমি তো এদিক সেদিক ঘুরে বেড়াই গল্পের খোঁজে, চরিত্রের খোঁজে। যেমন আজ এখানে এসেই বসেছিলাম। চারিপাশে কত চরিত্র ঘুরে বেড়ায় বলো তো, সব যেন এক একটা আস্ত উপন্যাস। লেখকদের চারপাশটা দেখার নজরই আলাদা হয়। আমরা সাধারণ মানুষ এভাবে তো ভাবতেই পারি না। আচ্ছা, কী বিষয় নিয়ে লিখছেন এই নোবেলটা? আই মিন, যদি আপনি বলতে চান আর কি। আই গেস খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে, দ্যাটস ওয়াই আমি একটু জিজ্ঞেস করলাম। থানাটোফোবিয়া। আই এম সরি, আরেকবার বলবেন এটা কি? থানাটোফোবিয়া বলতে পারো একটা ভয়, এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। মানুষের মনের গভীরে অনেক রকমেরই ভয় লুকিয়ে থাকে, জানো তো। সেই ভয়টাই যখন তীব্র হয়ে ওঠে, তখন আমরা আর নিজেদের কন্ট্রোলে থাকি না। আর বর্তমানে এসব সমস্যা অনেক বেশি পরিমাণেই দেখা দিয়েছে, বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে। উফ, সাংঘাতিক ব্যাপার তো। আই গেস এটা সাইকোলজিক্যাল থ্রিলার। আচ্ছা, তো এই থানাটোফোবিয়াটা এক্স্যাক্টলি কি? মৃত্যু ভয়। মৃত্যু ভয়? এটা একটা ফোবিয়া, কারণ সে তো কম বেশি সবাই পায়। আই মিন, মরতে আর কে চায় বলুন? তা অবশ্য ঠিক, তবে এই যে বললাম, মনের গহীন কোণে জমে থাকা ভয় যখন আমাদের মন, মস্তিষ্ক সব কিছুকে নিয়ন্ত্রণ করে নেয়, তখন আর আমাদের হাতে কিছুই থাকে না। ভারী অদ্ভুত এসব ফোবিয়া, জানো তো। কিভাবে যে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় কেউ বুঝতে পারে না। একবার ভেবে দেখো তো, মৃত্যুর ভয়েই একটু একটু করে মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে একজন। তার মধ্যে অ্যাংজাইটি তৈরি হচ্ছে, সে প্রতি মুহূর্তে ভয় পাচ্ছে, এই বুঝি তার মৃত্যু হয়ে গেল। আর এইভাবেই ধীরে ধীরে সে নিজেই তার মৃত্যুর কাছে পৌঁছে যাচ্ছে। প্যানিক অ্যাটাক হতে পারে, এমনকি বলা যায় না প্রচণ্ড মৃত্যু ভয়ে হয়তো সুইসাইডও। আহা, এই দেখো আমি তোমার বড় দেরি করে দিচ্ছি। আজ বরং ওঠা যাক, কেমন? হ্যাঁ, ও হ্যাঁ 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 হ্যাঁ, সময়টা একদম খেয়াল করিনি আমি। এইমাত্র যেন ঘোর কাটল পিয়ালের। হাতের ঘড়িটায় সময়টা দেখে নিল একবার। ডক্টর কথায় কি যেন একটু আছে। লেখকেরা বোধহয় এমন করেই কথা বলে, কথার ম্যাজিশিয়ান। কথাগুলো মনে মনে ভাবতে থাকে পিয়াল। তারপর ব্যাগটা পিঠে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে প্রশ্ন করে, আচ্ছা, আপনি কি কাছাকাছি থাকেন? না, খুব একটা নয়। তবে ওই যে মেন রোডটা দেখছো, ওই মেন রোডটা ক্রস করেই ওই যে গলিটা চলে গেছে, ওখানে একটু গিয়েই একটা বাচ্চাদের খেলার পার্ক আছে। ওখানে মাঝে মাঝে বিকেলে এসে বসি আমি। তাহলে তো আবার দেখা হবে। হ্যাঁ, একদম। তোমার নামটা জানা হলো না যে। পিয়াল ঘোষ। কফি শপটা থেকে বেরিয়ে হাঁটা দিয়েছে পিয়াল। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অনিমেষ সেনগুপ্তর কথাগুলো। ভারী অদ্ভুত তো এই ফোবিয়াগুলো, বিশেষ করে ওই থানাটোফোবিয়াটা। সেদিনের পর থেকে প্রায় 5 দিন পেরিয়ে গেছে। আজ বিকালে পিয়াল এসে বসেছে অনিমেষের বলা সেই পার্কটায়। এদিক ওদিক অনেকবার খুঁজে দেখল, কিন্তু লোকটাকে দেখতে পায়নি। কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে তাদের মায়ের সঙ্গে না হলে দাদু দিদার সঙ্গে পার্কে এসেছে। সবাই চারপাশে তারা খেলে বেড়াচ্ছে। অনেকক্ষণ এসেছে বুঝি? পিছন থেকে কাঁধের উপর একটা হাতের স্পর্শ পেয়ে চমকে গেল পিয়াল। ও, আপনি? না 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 না, এই 15 মিনিট মতো হবে, বেশি না। বেশ বেশ, তা কেমন চলছে সব? চলছে দিব্যি। আচ্ছা, আমি জানেন তো, ইন্টারনেটে দেখছিলাম যে এই থানাটোফোবিয়ার ব্যাপারটা ভীষণ ডেঞ্জারাস। আচ্ছা, ওসব এখন ছাড়ো তো, আমার উপন্যাসের ভিতরে লুকিয়ে থাকা গল্পটা শুনবে? হ্যাঁ, বলুন না প্লিজ। গল্প শুনতে কার না ভালো লাগে। বেশ, তাহলে শোনো। আমার গল্পের চরিত্রটা কিন্তু অনেকটা তোমারই মতো, বুঝলে।
বয়স 18-র একটি ছেলে, খুব ব্রাইট স্টুডেন্ট অ্যান্ড লোকটা বলেই চলেছে, আর মোহগ্রস্তের মতো পিয়াল শুনে চলেছে সেই গল্প। না 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 না, কি 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 ভয়ঙ্কর স্বপ্নটা! আমার আমার সঙ্গে কি কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? আমি আমি ডেড বডি দেখতে পাচ্ছি, রক্তমাখা মুখ দেখতে পাচ্ছি, আমার শরীরটা ওভাবে পড়ে যাচ্ছিল। ও মাই গড, ও গড! দুঃস্বপ্নটা দেখেই বিছানায় অস্থিরভাবে উঠে বসল পিয়াল। হার্টবিটটা প্রচণ্ড বেড়ে গেছে, সারা শরীর ঘামে ভিজে গেছে। দেওয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে দেখল রাত 3টে বাজে। চোখে মুখে একটু জল দিয়ে এসে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসতে চায় না। বুকের ধরফরানিটা কমেনি এখনো, কোনোভাবেই স্বাভাবিক হতে পারছে না সে। ভেবেছিল বাড়িতে একটা ফোন করবে কিনা, কিন্তু এত রাতে ফোন করলে মা বাবা চিন্তা করবে, তাই আর করেনি। বরং একাই সারা রাতটা ভয় ভয় কাটিয়ে দিল পিয়াল। এভাবেই প্রায় 1 মাস মতো কেটে গেছে। প্রায় প্রত্যেকটি রাতে নিজের মৃত্যুর দুঃস্বপ্নটা আর সহ্য করতে পারছে না পিয়াল। মাঝে মাঝে ঘুমের মধ্যেই প্রচণ্ড বুকে ব্যথা করতে থাকে ওর। ঘুম ভাঙলেই মনে হয় দম বন্ধ হয়ে আসছে, হাত পা অসাড় হয়ে আসে, চোখ খুলেও হাত পা নাড়াতে পারে না। চারপাশে চেয়ে দেখতে থাকে শুধু, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে থাকে জল। ভাবে হয়তো এভাবেই পড়ে থাকতে থাকতে মারা যাবে ও। মাঝে মাঝে এমনি বসে থাকতে থাকতেও চমকে ওঠে। অবচেতন মনে আবার ভেসে ওঠে নিজের মৃত্যু দৃশ্য। চেহারার হাল এমন হয়েছে যে পিজির মালিক, এমনকি বন্ধুরা পর্যন্ত বলতে শুরু করেছে, এত পড়িস না পিয়াল, এমনিও তুই টপ করবি। অথচ পিয়াল কাউকেই বোঝাতে পারছে না যে গত কয়েকদিন ধরে তার এক বর্ণও পড়াশুনো হয়নি। একবার বোঝানোর চেষ্টা করেছিল ও আকাশকে যে ও ভয় পাচ্ছে, স্বপ্ন দেখছে নিজের মৃত্যুর, কিন্তু আকাশ হেসে উড়িয়ে দিয়েছিল ওর কথা। পিয়াল একবার ওর মাকেও বলেছিল ফোনে। ওর মা বেশ চিন্তায় পড়েছিলেন যে ছেলে নিশ্চয়ই পড়াশোনার বেশি চাপ নিয়ে ফেলছে, সামনেই সেমিস্টার, তাই ভুলভাল চিন্তা হয়তো মাথায় আসছে, যার ফলে এই দুঃস্বপ্ন। তিনি পিয়ালকে বলেছিলেন যে সামনের সপ্তাহেই তারা আসছেন, সে যেন সেমিস্টার নিয়ে বেশি চিন্তা না করে। পিয়াল আর কাউকে কিচ্ছু বলতে চায়নি। এই কদিন তবু কোচিং কলেজ এগুলো ছিল, কিন্তু এই সপ্তাহ থেকে সেটাও থাকবে না, কারণ সেমিস্টার এগিয়ে এসেছে। পিয়াল সম্পূর্ণ একা ওর এই ভয়ের সঙ্গে, থ্যানাটোফোবিয়ার সঙ্গে। প্রায় 1 ঘন্টা ধরে পিয়ালের ঘরের দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছেন ওর পিজির মালিক সনাতন বাবু, কিন্তু বেলা 10টা বেজে গেছে, এখনও দরজা খুলছে না। সনাতনবাবুর ডাকাডাকিতে আশেপাশের কয়েকজনও ছুটে এসেছে। তাদের উপস্থিতিতেও আরও 15 মিনিট ধরে ডাকাডাকি চলল। তারপর পরিস্থিতি ভালো ঠেকছে না দেখে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয় সকলে। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় বিছানার উপর অদ্ভুতভাবে পড়ে আছে পিয়াল। চোখ দুটো খোলা, মুখের বিকৃতি দেখে মনে হচ্ছে খুব যন্ত্রণায় কুঁকড়ে গেছিল। এইটুকু একটা ছেলের দেহ এভাবে প্রাণহীনভাবে পড়ে থাকতে দেখলে আঁতকে উঠবে যে কেউ। সনাতনবাবু দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। শুধু স্নেহের কারণ নয়, এমন একটা মৃত্যুতে যে থানা পুলিশ হবে, এমনকি পিয়ালের বাবা মাকেও জবাবদিহি করতে হবে তাকে। কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান মৃত্তিকা ইন্দ্রজিতের দিকে। গতকাল ফোনেও বেশ কিছু উদ্ভট প্রশ্ন করেছে ইন্দ্রজিৎ, সব উত্তর দিয়েছে মৃত্তিকা। আজ একেবারেই চলে এসেছে ওর ফ্ল্যাটে। বেচারা মৃত্তিকা বুঝতেই পারছে না যে ওর এই বন্ধুটি হঠাৎ পুলিশের কেস ছেড়ে ওর সাবজেক্টে এত ইন্টারেস্ট দেখাচ্ছে কেন। বলছি, আচ্ছা তোর খেয়াল আছে ওই বালিগঞ্জের একটা মেয়ের মেসের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়? হ্যাঁ, ওই কেসটা নিয়ে মিডিয়ায় খুব চর্চা শুরু হয়েছিল। তুই তো তখন ফোন করেছিলিস। তোর কথা শুনে মনে হয়েছিল ফাসমোফোবিয়া। পরে নিউজে দেখলাম অন্য সাইকিয়াট্রিস্টরাও সব বয়ানের ভিত্তিতে তাই বলেছে। কিন্তু তার মধ্যে আবার কী সব জিজ্ঞেস করছিলিস যে
1-1.5 মাসে কি করে সাইকিক প্রবলেম হয়? এই কি হয়েছে বল তো, কি হয়েছে বল না খোলসা করে। শোন, বালিগঞ্জের কেসটা আমার আন্ডারে ছিল না, কিন্তু বিগত কিছু মাসে, ঠিক কিছু মাসের ব্যবধানে কিছু এমন ডেথ হচ্ছে যার জন্য কোনো ফোবিয়া দেয়। একটা কেস আসে স্থিতা নামে একজন মেয়ের। তার কলিগদের কথায়, প্রতিবেশীদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এরও কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে। তাই এই ভাবনায় স্বীকৃতি দিলেন ডক্টর বসুন্ধরা মুখার্জি। সাইকিয়াট্রিস্ট বসুন্ধরা মুখার্জি? আরে আরে বসুন্ধরা দি তো আমার সিনিয়র, ভালো ডক্টর উনি। সেটাই শুনলাম। ওকেই স্থিতার কলিগ মহুল কন্ট্যাক্ট করেছিল। উনি বলেছেন ওর ফোবিয়া ছিল গ্যারাস্কোফোবিয়া। গেরাস্কো? তার মানে বুড়িয়ে যাওয়া বা যৌবন চলে যাওয়ার ভয়। এক্স্যাক্টলি। আর এখন আরেকটি কেস, পিয়াল ঘোষ। ইন্দ্রজিৎ বেশ কিছুক্ষণ ধরে পিয়ালে ডিটেলস দিল মৃত্তিকাকে। সব শুনে ও খানিকক্ষণ চুপ থাকলো, তারপর বলল, থানাটোফোবিয়া। আমার ধারণা পিয়ালের মধ্যে এটাই ডেভেলপ করেছিল। থানাটোফোবিয়া? হ্যাঁ, মৃত্যুর ভয়কে সাইকোলজির টার্মে বলে থানাটোফোবিয়া। এর থেকে পেশেন্টের অ্যাংজাইটি আর প্যানিক অ্যাটাক হতে পারে, ঠিক যেটা এই কেসটায় হয়েছে। মৃত্যুর ভয় এইটুকু ছেলের এই বয়সে, তাও একটা ব্রাইট স্টুডেন্ট হয়ে, কিন্তু কেন? দেখ, এখন যা পরিস্থিতি তাতে যে কোনো বয়সে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে। ডিপ্রেশন কিন্তু এখন ঘরে ঘরে। এই সেদিন একটা ইংলিশ মিডিয়াম স্কুলের মেয়ের খবরটা শুনলি তো? কলকাতার বাইরের ঘটনা। ডিপ্রেশনে সুইসাইড করেছিল। জাস্ট ইম্যাজিন কি পরিমাণ মানসিক কষ্ট থেকে এইভাবে কারো প্যানিক অ্যাটাক বা সুইসাইডের মৃত্যু হয়। আর আমাদের সোসাইটি এখনও মানসিক রোগটাকে গুরুত্বই দেয় না। এটাও যে একটা রোগ, এটা কি সারাতে হবে এটা ভাবেই না, উল্টে ভয় পায় লোকে যদি পাগল বলে। মানসিক ভারসাম্যহীন আর মানসিক অসুস্থতা একেবারেই একদলে ফেলা যায় না। সব বুঝলাম, কিন্তু কেন কেন? একটা কথা বল, তুই কি এগুলোর মধ্যে ন্যাচারাল কিছু? ইন্দ্রজিৎ ওর সামনে টেবিলের উপর 3টে ছবি রাখল। কপালে কয়েকটি সরু রেখা ফুটে উঠেছে ওর, যা ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে ও কিছু হিসেব মেলানোর চেষ্টা করছে। এই লাস্ট ছেলেটির মায়ের মতে গত সপ্তাহে তার ছেলে জানিয়েছিল বেশ কিছুদিন যাবৎ সে ভালো করে রাতে ঘুমোতে পারছে না, পড়ায় মন বসাতে পারছে না। তার স্বপ্নে শুধু ভেসে উঠছে নিজের মৃত্যু দৃশ্য। ওর আকাশ বলে বন্ধুটি বলেছে পিয়াল নাকি বলেছিল দুঃস্বপ্নের কথা, কিন্তু সে আর কিভাবে ঠাট্টা করেছিল। পিজির মালিক বলছে কয়েকদিন ধরে ছেলেটি কেমন জীর্ণ হয়ে যাচ্ছিল, চোখের তলায় কালি। এই সবই ঘটেছে কিন্তু মাত্র 1.5 মাসে, ঠিক আগের দুটো কেসের মতো। কথাটা বলেই ইন্দ্রজিৎ টেবিলে রাখা ছবি 3টের দিকে মৃত্তিকার দৃষ্টি আকর্ষণ করল। ছবিগুলো ক্রাইম স্পটে তোলা ডেড বডির ছবি। এই দেখ, কেস নাম্বার 1, নাম অরূপা দাস, বয়স 20 বছর, ইকোনমিক্স সেকেন্ড ইয়ারের ছাত্রী, ছাদ থেকে পড়ে মৃত্যু, ফাসমোফোবিয়া, ক্রাইম প্লেস বালিগঞ্জ। এটাও এখন আমি নিয়েছি। কেস নাম্বার 2, নাম স্থিতা ব্যানার্জি, একটি বেসরকারি সংস্থায় কর্মরতা, বয়স 25, হাতের শিরা কেটে সুইসাইড, গেরাস্কোফোবিয়া, ক্রাইম প্লেস পার্ক স্ট্রিট। কেস নাম্বার 3 অ্যান্ড দ্য রিসেন্ট ওয়ান, পিয়াল ঘোষ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার, বয়স 18, প্যানিক অ্যাটাকে মৃত্যু, থানাটোফোবিয়া, ক্রাইম প্লেস সোনারপুর। এই 3টি মৃত্যুর মাঝে ব্যবধান ঠিক 3 থেকে 4 মাস করে। 3টে মৃত্যুর কারণ ফোবিয়া, এবং এই 3 জনের মধ্যেই ফোবিয়া অ্যারাইজ করে মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে। হ্যাঁ, আরও কিছু বিষয় একই, যেমন এরা প্রত্যেকেই বাড়ি থেকে দূরে থাকে, মেস বা পিজি বা একার ফ্ল্যাট। এবার তুই বল, আনন্যাচারাল নয় এটা? এই টাইম গ্যাপটাই ভাব, ঠিক 3 থেকে 4 মাস প্রতি ক্ষেত্রে। আবার প্রত্যেকের মধ্যেই ফোবিয়া ডেভেলপ করে রিসেন্টলি। তাই তো, কিন্তু মিল থাকলেই বা, মানে তুই বলতে চাইছিস এই কেসগুলো ইন্টারলিঙ্কড, কিন্তু কিভাবে? সেটাই তো ভাবছি, কিভাবে। আচ্ছা, তুই আমাকে একটু এই 3টে কেসে এই ছেলে মেয়েগুলোর পাস্ট লাইফটা একটু বলতো। মানে এদের মধ্যে আগে কখনো এই বিষয়গুলো নিয়ে ভয় বা চিন্তা দেখা গেছিল, বা কোনো পাস্ট ইনসিডেন্ট যাতে ভয়গুলো আগেই তৈরি হয়েছে?
অরূপা একটু ভূতটুতে বিশ্বাস করতো, অন্ধকারে ভয় পেত। এই ব্যাপারটা ওর মধ্যে ছোট থেকেই ছিল। সীতা নিজের লুক সৌন্দর্য নিয়ে খুব কনসার্ন চিরকাল, প্রচুর প্রোডাক্ট ইউজ করতো। একটা পাকা চুল দেখলে বা নিজের ডার্ক সার্কেল দেখলে কিংবা একটুও ট্যান পড়লে খুব খুঁতখুঁত করতো। পার্লার ভিজিট করতো রীতিমতো, কিন্তু পিয়ালের বন্ধুরা বলেছে ও একটু ভীতু প্রকৃতির ছিল। ওর বাড়ির সব বিষয় ওকে খুব আটকাতো, বাইক চালাতে না দেওয়া বা কোথাও একা যেতে না দেওয়া, যার ফলে ও ভয়ই থাকতো। একা কোথাও যেতে ভয় পেত, ভাবতো যদি কিছু হয়ে যায়। দেখ, তুই যে কেস ডিটেলসগুলো আমাকে দিলি তাতে বোঝা যাচ্ছে যে এদের প্রত্যেকের মধ্যেই কিছু অল্প বিস্তর ভয় লুকিয়ে ছিল। যদিও এটা অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিকই। অনেক মানুষের মধ্যেই তো অনেক ভয় আছে। আমি নিজেই ক্লস্ট্রোফোবিক, কেউ আবার হাইটকে ভয় পায়। কিন্তু এই প্রত্যেকটা কেসে এদের মধ্যে কোনো না কোনো কারণে ভয়গুলো মারাত্মকভাবে ট্রিগার করেছে। এক্স্যাক্টলি, আমি সেই কারণটাকেই খুঁজছি। আমার মনে হচ্ছে সেই কারণটা এক হলেও হতে পারে। আচ্ছা, এইভাবে ভয়কে আরও বাড়িয়ে কারো ফোবিয়াকে ট্রিগার করা যায়? দেখ, মানুষের মন খুব অদ্ভুত জিনিস। কখনো মনে হয় জটিল, আবার কখনো সহজ। কখনো সেই মনের ভিতর কোনো কথা প্রভাব ফেলতে পারে না, আবার কখনো খুব সহজেই কোনো কথা এমনভাবে প্রভাবিত করতে পারে। কিন্তু এদের এভাবে ঠিক বুঝতে পারছি না রে, এ কি কমন কিছু করেছিল বা কোনো এমন লিঙ্ক পাচ্ছিস যার সঙ্গে এরা তিনজনেই যুক্ত হয়েছিল রিসেন্টলি? এমন কোনো ইনফরমেশন তো পাইনি। আচ্ছা যাই হোক, আজ উঠি রে। আর কোনো ব্যাপারে ইনফরমেশন লাগলে তোকে জ্বালাবো আবার। উঠি মানে কি? দাঁড়া একটু চা নি। দেখ, মা বাবা দেশের বাড়ি গেছে বলে নেহাত তোকে কাকিমার হাতে চা খাওয়াতে পারছি না, কিন্তু আমিও মন্দ চা বানাই না। বেশ, ওটা খেয়েই যাই। কাকিমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, একদিন আনিস আমার বাড়িতে। নিজের মধ্যে ঠিক কী যে হচ্ছে বুঝে উঠতে পারছে না বিদিশা। অন্ধকার ঘরের একটা কোণে ভয় সিঁটিয়ে বসে আছে ও। কেউ ভালোবাসে না ওকে, কেউ পছন্দ করে না। সকলের উপেক্ষিতা হয়ে আর কতদিন বাঁচবে ও? এভাবে কি বাঁচা যায়? সবাই আস্তে আস্তে ওকে ভুলে যাচ্ছে। প্রত্যেকে কেমন যেন নিজের কাজেই ব্যস্ত, কেউ ওর খেয়াল রাখে না, এমনকি মা বাবাইও না। এই সপ্তাহে বিদিশা যে বাড়ি গেল না, এই ফ্ল্যাটেই থেকে গেল, অথচ মা বাবাই জাস্ট দুবার জিজ্ঞাসা করলো না ও কেন যাচ্ছে না। কেউ তো দুশ্চিন্তাও করে না ওর জন্য। কেউ ভাবেনি কি হলো মেয়েটার, আর কেনই বা ভাববে? এই পৃথিবীতে কার কি যায় আসে বিদিশার কিছু হলে? আর সৌনক, ওকে তো বলতেই পারলো না বিদিশা যে ওকে মনে মনে কতটা পছন্দ করে ও। যদি সৌনক ওকে উপেক্ষা করে, মুখের উপরে না বলে দেয়, কথাগুলো যত ভাবতে থাকে বিদিশা, ওর ভয়টা ততই বাড়তে থাকে। মনে হতে থাকে সবাই একদিন পুরোপুরি ওকে ভুলে যাবে, কেউ মনেও রাখবে না ওর নাম কি ছিল। না, আর ভাবতে পারছে না বিদিশা। মাথার মধ্যে প্রবল যন্ত্রণা হচ্ছে, শিরাগুলো ফেটে যাচ্ছে, এমনকি দমটাও বন্ধ হয়ে আসছে যেন। নিঃশ্বাস নেওয়ায় অসম্ভব কষ্ট হচ্ছে। বিদিশা পাগলের মতো করছে, দরদর করে ঘামছে, হাত পা অবশ হয়ে আসছে। কি করবে বুঝতে পারছে না, বলা ভালো মাথা কাজ করছে না। হঠাৎ একটা ক্ষীণ শব্দ শুনতে পেল, সেটা ধীরে ধীরে তীব্র হচ্ছে। এ তো মোবাইলের রিংটোন। ওর হাতের মোবাইলটায় কেউ ফোন করছে। অবশ্য ভাবটা একটু একটু করে কাটছে মনে হয়। অ্যাথাজোগোরাফোবিয়া অদ্ভুত একটা মানসিক রোগ। মনের মধ্যে জেগে ওঠা আশ্চর্য রকম ভয়ানক একটা ভয়, উপেক্ষিত হবার ভয়, অন্য কারোর কাছে গুরুত্ব না পাওয়ার ভয়। বিদিশা বুঝতেও পারে না কখন এই ভয়ঙ্কর রোগটা তাকে গ্রাস করল। এই ভয় আমাদের অনেকের মধ্যেই থাকে। কেউ পাত্তা না দিলে মন খারাপ হয়ে যায়, আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় মানুষটা। কিন্তু বিদিশার ক্ষেত্রে বিষয়টা মারাত্মক রূপে দেখা দিয়েছে। ও আর নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। এখন সম্পূর্ণরূপে ওই রোগটার কবলে। ওই রোগটাই ওকে কন্ট্রোল করছে, প্রতিদিন, প্রতি রাত। এই পর্যন্ত লিখে থামল অনিকেত। বাইরে বৃষ্টির বেগ বেশ বেড়েছে।
জানলার পর্দাটা হাওয়ার দাপটে সরে গেলেই একদল মিহি বৃষ্টির গুঁড়ো ভিতরে ঢুকছে। অন্ধকার ঘরের এক কোণে স্টাডি টেবিলের সামনে চেয়ারটায় বসেছিল অনিকেত। টেবিল ল্যাম্পটা না নিভিয়েই বাইরের ঘন কালো অন্ধকারের দিকে তাকালো সে। খবরে বলেছে নিম্নচাপের প্রভাব, আগামীকালও সারাদিন ধরে চলবেই অকাল বর্ষণ। এমন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঘুমটা ভালোই হতো, কিন্তু উপন্যাসটা এখনো শেষ হয়নি, তাই অল্প অস্থিরতা আর উত্তেজনা কাজ করছে অনিকেতের মধ্যে। এই উপন্যাসটার ক্লাইম্যাক্সের অংশটা তৈরি হলো আজ রাতে, আর সমাপ্তিটা নিশ্চিতভাবে লেখা হবে আগামী 2-1 দিনের মধ্যেই। প্রকাশককে বলা আছে আর কয়েকদিনের মধ্যেই পাণ্ডুলিপি জমা পড়বে। ঠোঁটের কোণে একটা চেরা হাসি খেলে গেল অনিকেতের। মন বলছে আর বেশি দেরি নেই এই উপন্যাসটা শেষ হতে, আর 2-1 দিনের মধ্যেই হবে যবনিকা পতন, হয়তো আজ রাতেই। এতবার কলিং বেলটা বাজাচ্ছি, অথচ সুমি দরজাটা খুলছে না কেন? দিগন্তর দিকে তাকিয়ে কথাটা বলল অলি। সুমি বিগত 1 সপ্তাহ কলেজে যায়নি, কারো ফোন ধরতেই চাইছে না। ফোন ধরলেও রীতিমতো চিৎকার চেঁচামেচি করছে আর বলছে, আমার চাই না, আমার কাউকে চাই না, চলে যা বলছি, চলে যা সবাই, আমাকে একা থাকতে দে, কেউ চায় না আমাকে, কেউ চায় না, চলে যা। ব্যাস, এই 1 সপ্তাহে অলির ফোনটা যতবার রিসিভ করেছে সুমি, প্রতিবারই এই একই রকম কথা বলেছে। আবার মাঝে মাঝে বলে সবার উপেক্ষার চেয়ে একা থাকাই ভালো, কিন্তু কে উপেক্ষা করছে ওকে এটাই তো বুঝতে পারছে না অলি। প্রত্যেক রবিবার বাড়ি যেত সুমি, সেটাও যায়নি এই সপ্তাহে। গত কয়েকদিন ধরেই ওর ব্যবহারে বেশ পরিবর্তন দেখা যাচ্ছিল। গত 2 সপ্তাহে ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিষয়টা ঠিক ভালো লাগছে না অলির। তাই আজ সন্ধেবেলা কলেজের পর দিগন্তকে নিয়ে এসেছে সুমির সঙ্গে কথা বলাতে। এতে যদি মেয়েটার একটু ভালো লাগে। নিজের বেস্ট ফ্রেন্ডকে এভাবে আর দেখতে পারছে না অলি। মোবাইলটা জিন্সের পকেট থেকে বের করে ফোন করল সুমিকে। প্রায় 5 বার ফোন করার পর ফোনটা ধরল। ফোনটা ধরতেই ওপাশ থেকে দ্রুত গতিতে বলে চলেছে সুমি, কেন কেন ফোন করছিস আমায়? ভালো লাগছে না আমার, একা থাকতে চাই, আমি একা থাকতে চাই, আর সহ্য করার মতো ক্ষমতা নেই আমার। প্লিজ বোঝার চেষ্টা কর, আমি আর পারছি না, চলে যা, চলে যা, তুই চলে যা। ফালতু কথা বন্ধ করবি তুই? কি হয়েছে তোর বলতো? আর দরজাটা খুলছিস না কেন? সেই কখন থেকে বেল বাজাচ্ছি। দেখছিস তো, তুইও বিরক্ত আমার উপর। কেন এসেছিস, কেন এসেছিস বল? আমার লাগবে না, আমার কাউকে লাগবে না। ভুল বুঝছিস সুমি। আচ্ছা আচ্ছা শোন, বেশ, আই এম সরি, বাট প্লিজ দরজাটা খোল। আমার সঙ্গে দিগন্তও এসেছে, ও সব জেনেছে সুমি। এখনো নিজে তোর সঙ্গে কথা বলতে চায়। প্লিজ দরজার। ওহ নো, তুই কি করলি অলি, কেন করলি? আমি জানি ও কি বলতে এসেছে, কিন্তু আমি আর উপেক্ষিতা হয়ে বাঁচতে চাই না অলি। কথাটা বলেই ফোনটা কেটে দেয় সুমি। আরও কয়েকবার ফোন করার চেষ্টা করে অলি, কিন্তু আর ধরে না সুমি। বাধ্য হয়েই ফিরে যায় অলি দিগন্তকে নিয়ে। আমি জানতাম, আমি ঠিক জানতাম দিগন্ত আমার মনের কথা জানতে পারলে নিশ্চয়ই আমাকে না করে দেবে। এটাই তো স্বাভাবিক। সবাই সবাই আমার থেকে পিছু ছাড়তেই চায়। বেশ বেশ, তাহলে তাই হবে। এই জীবন রেখে এমনি হোক কি লাভ? আমি মরে গেলে কারোর তো কিছু যাবে আসবে না। তাই হোক তবে। হাতের তালুর উল্টো পিঠে চোখের জলটা মুছে উঠে দাঁড়ালো সুমি। বেঁচে থাকার শেষ ইচ্ছে বিন্দুটাও অবশিষ্ট নেই আর। চুড়িদার পরে না সুমি, তাই ওড়নাও নেই ওর কাছে। মনে পড়ল এইবার মায়ের কাছ থেকে একটা শাড়ি এনেছিল কলেজের কালচারাল প্রোগ্রামে পরবার জন্য। এখন ওটাই ওর ভরসা। কাল রাতে বহুবার ফোন করেছে অলি, কিন্তু সুমি আর কোনো ফোন ধরেনি। সুমির বাড়িতেও ফোন করে, তাই ওর মাকেও সব বলেছে অলি। মেয়ের পড়াশোনার সুবিধার্থেই কলকাতায় একটা ফ্ল্যাট কিনে রেখেছিলেন তারা। 1.5 বছর হয়ে গেল প্রায়। সুমি এখানেই একা থাকে, সপ্তাহে একবার বাড়ি যায় আর একদিন থেকেই ফিরে আসে।
এমনিতে ভালোই ছিল মেয়েটা, হঠাৎ কয়েকদিন ওর অদ্ভুত আচরণ চোখে পড়ছিল ওর মায়েরও। কিন্তু মেয়েকে খুব একটা ঘাঁটাতে চাননি তিনি, কারণ সুমি চিরকালই চাপা স্বভাবে। আজ অলির ফোন পেয়ে বহুবার মেয়েকে ফোন করেছেন তারা, কিন্তু ফোনটা রিং হয়ে গেছে। প্রচণ্ড চিন্তা নিয়ে তারা আসছেন কলকাতায়। আর ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই যে দৃশ্য সুমির বাবা মাকে দেখতে হলো, তা কোনো বাবা মায়ের কাছেই কাম্য নয়। মায়ের কাছে চেয়ে নেওয়া সবচেয়ে পছন্দের শাড়িটা আজ সুমি গলায় ফাঁস লাগিয়েছে। সিলিং ফ্যান থেকে ঝুলছে তার নিষ্প্রাণ দেহটা। বিছানার উপর উল্টে পড়ে আছে একটা চেয়ার। মেয়েটির নাম সুমি মহাপাত্র, স্কটিশ চার্চ কলেজের জুওলজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। এখানে একেই থাকতো স্যার। গতকাল রাতের দিকেই সুইসাইডটা করেছে। মেয়েটির মায়ের অবস্থা খুব খারাপ স্যার, এখনো জ্ঞান ফেরেনি। ও হ্যাঁ, ওর এক বান্ধবী জানিয়েছে কাল সন্ধেয় এসেছিল, কিন্তু এই সুমি নাকি দরজা খোলেইনি। আর কয়েকদিন ধরে খুব অড বিহেভ করছিল স্যার। আর অদ্ভুত একটা ব্যাপার হলো, আমার আন্দাজ যদি ভুল না হয় তাহলে অদ্ভুত ব্যাপার হলো এই ঘটনাতেও মেয়েটির মধ্যে এই আচরণ 1 থেকে 1.5 মাসের মধ্যেই ডেভেলপ করেছে, তাই তো সুমিত? হ্যাঁ স্যার, মেয়েটির বান্ধবীর মতেও তাই। সত্যি স্যার, এবার আমারও আপনার কথাটাই সত্যি বলেই মনে হচ্ছে। বালিগঞ্জের কেসটা থেকে এই পর্যন্ত এই কয়েক মাসে 4টে মৃত্যু, এবং 4টেই কোনো না কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে। মেয়েটির বান্ধবীটা কি যেন নাম? অলি সামন্ত স্যার। এক্স্যাক্টলি কি বলেছে? বলেছে যে গত কয়েকদিন ধরে সুমি নাকি একটু অন্যরকম আচরণ করছিল। কী সব বলতো, মানে ওকে নাকি কেউ চায় না, সবাই ওকে ইগনোর করে, অ্যাভয়েড করে। আর কাল দিগন্ত নামে একটি ছেলেকেও নিয়ে এসেছিল অলি, ওদেরই ক্লাসমেট। সুমির পছন্দ ছিল ছেলেটিকে, কিন্তু কিছু বলতে পারেনি কোনোদিন। ছেলেটির সঙ্গে কথা বলে জেনেছি সেও সুমিকে পছন্দ করে। আর গতকাল সে এটাই জানাতে এসেছিল সুমিকে, কিন্তু ও না তো দরজা খুললো না ফোন রিসিভ করলো কারো। বরং ছেলেটি এসেছে শুনে নাকি উল্টে বলছিল যে ও আর কোনো উপেক্ষা মেনে নিতে পারবে না। আবার একটা ফোবিয়া, আবার একটা মৃত্যু। সবটাই হয় সুইসাইড, নয়তো প্যানিক অ্যাটাক। ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে মানসিক রোগগুলো। ঘুমের থেকে ভয় এরমও হয়? অবাক হয়ে প্রশ্ন করল মেহুলি। অবভিয়াসলি হয়। ইন্টারনেট ঘেটে দেখো, এরকম প্রচুর উদাহরণ পাবে যারা এই হিপনোফোবিয়াতে আক্রান্ত। আসলে বর্তমান সমাজে মানুষের লাইফস্টাইলটাই এমন হয়ে যাচ্ছে না, এই ডিপ্রেশনেই অর্ধেক ছেলে মেয়ে নিজেকে একেবারে শেষ করে ফেলছে। তার উপর কোনো না কোনোভাবে তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়গুলো একটু একটু করে থাবা বসাচ্ছে তাদের জীবনে। আর ওই যে যারা একা থাকে, যেমন ধরো তোমার বয়সী কিছু ছেলে মেয়েরা, তাদের মধ্যেই এইসব সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বেশি করেই দেখা যায়। কথাটা বলে মৃদু হাসল লোকটা। চোখে সরু কালো প্রেমের চশমাটা ডান হাতে একবার ঠিক করে নিয়ে বলল, আচ্ছা ভেবে দেখো তো, একা একটা ঘরে রাতের বেলা গভীর ঘুমের মধ্যেই আচ্ছন্ন তুমি। হঠাৎ ঘুমের ঘোরেই খুব ক্ষীণ একটা শব্দ হচ্ছে যেন মনে হলো তোমার, একটা খটখট শব্দ। প্রথমে তুমি ভাবলে বুঝি স্বপ্ন দেখছো, আর স্বপ্নের মধ্যেই ওই শব্দটাকে তুমি শুনতে পাচ্ছ। কিন্তু শব্দটা আবার যখন পেলে তখন চমকে উঠলে, আর চোখ খুলতেই দেখলে অন্ধকারের মধ্যেও চকচক করছে একটা ধাতব ফলা। প্রথম কয়েক মাইক্রোসেকেন্ড জিনিসটা তুমি ঠিক বুঝতে পারোনি, কিন্তু দ্রুত তোমার মস্তিষ্ক তোমায় জানিয়ে দিল ওটা একটা ধারালো ছুরির ফলা। আর পরপর তোমার মাথায় আসতে থাকলো কয়েকটা কথা। তার মানে ঘরে তখন কেউ একজন আছে যার হাতে ওই ধারালো ছুরি, আর যেটা তোমার দিকেই এগোনো।
তার মানে ঘরে যে আছে সে এক্ষুনি মারতে চায় তোমাকে। কথাগুলো মাথায় আসতেই ক্ষিপ্র গতিতে তুমি লাফ দিয়ে সরে গেলে আর ল্যাম্পশেডের আলোটাকে জ্বালালে তুমি, আর ঠিক তখনই দেখলে কেউ কোথাও নেই। এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখতে পেলে না তুমি। ঘামে চুপচুপে ভিজে গেছে তোমার শরীর, হার্টবিট প্রচণ্ড বেড়ে গেছে। এই মতো অবস্থায় তুমি ভাবলে ওটা বোধহয় স্বপ্নই ছিল। মুখে চোখে জল দিয়ে এলে, খানিকটা শান্ত হয়ে কিছুক্ষণ বসলে, তারপর আবার শুয়ে পড়লে বিছানায়। প্রথমে ঘুম আসতে চাইছিল না সহজে, কিছুক্ষণ এপাশ ওপাশ করলে তারপর কখন যে একটা ঘোর চলে এলো বুঝতেও পারলে না। হঠাৎ আচমকাই আবার কোনো একটা শব্দে তোমার ঘুমটা ভেঙে গেল। ধরপড়িয়ে বিছানায় উঠে বসলে। কিছুই দেখতে পেলে না ঠিকই, কিন্তু এই অন্ধকারটা তখন তোমায় ভয় দেখাচ্ছে। মনে হচ্ছে যেন সেটা স্বপ্ন ছিল না, কেউ সত্যি ওত পেতে আছে ওই অন্ধকারে, যে তোমাকে মারতে চায় তোমার ঘুমিয়ে থাকার সুযোগে। ঘরের লাইটটা আবার তুমি জ্বালিয়ে দিলে, তারপর সারা রাত জেগে কাটিয়ে দিলে তুমি। এইভাবেই তোমার চোখে ঘুম নেমে আসলে তোমার মস্তিষ্ক তোমাকে বারবার সজাগ করে দেয়। আর এইভাবেই কাটতে থাকে একটার পর একটা দিন। আর তোমার অজান্তেই তোমার মনের মাঝে সুপ্ত থাকা ভয়ের বীজটা এখন মস্ত বড় একটা গাছের আকার নিয়েছে। এখন তুমি ভয় পাও, ঘুমোতে ভীষণ ভয় পাও। চোখে ক্লান্তি নামলেও চোখের পাতা আর এক হতে চায় না। কি এবার অনুভব করতে পারছো হিপনোফোবিয়া ব্যাপারটা? চোখটা সরু করে তাকালো লোকটা মেহুলির দিকে। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। মেহুলি বেশ মন দিয়ে শুনছে কথাগুলো, কেমন যেন মোহিত হয়ে শুনছে সে। নিজের অজান্তেই এক একবার শিউরে উঠছে সেই প্রবল ভয়টা অনুভব করে। ফাঁকা বাসটার আশেপাশে যে গুটি কয়েক লোক উঠল নামলো, তার দিকে একটুও হুঁশ ছিল না ওর। কি যেন আছে লোকটার কথায়। লোকটার কথাটা প্রায় শেষ হলো, আর অমনি একটা জোরে ব্রেক কষল বাসটা, আর তাতেই ঘোর কাটল মেহুলির। তারপর লোকটার দিকে তাকিয়ে বলল, উফ, আপনি তো আমারই ঘুম কেড়ে নেবেন মনে হচ্ছে। কি ভয়ানক! সিরিয়াসলি বলছি, খুব ইন্টারেস্টিং আপনার টপিকটা। এই নিয়ে আমি অন্তত বাংলা সাহিত্যে কোনো গল্প পড়িনি, মানে ওই যেটুকু গল্প পড়েছি আর কি। সেখানে এবার বইমেলায় আসতো একটা থ্রিলার উপন্যাস আসতে চলেছে এরকম অদ্ভুত একটা বিষয়ের ওপর। বেশ থ্রিলিং লাগছে কিন্তু ব্যাপারটা। আমি তো কিনবই আপনার বইটা, আর তখন আপনার অটোগ্রাফটাও নিয়ে নেব। কিন্তু আপনি নতুন লেখক, কিন্তু দেখবেন এই বইটা খুব চলবে। কথাটা বলেই একবার বাসের জালনাটা দিয়ে বাইরের দিকে তাকালো মেহুলি। তারপর আবার বলল, আমার স্টপেজ এসে যাচ্ছে, আমি এবার চলি। আচ্ছা, আপনার পুরো নামটা যেন কি বললেন? নিলয় দাস। লোকটার মুখ জুড়ে একটা চওড়া হাসি ফুটে উঠল। বেশ, মনে থাকবে। এবারের বইমেলায় বইটা সংগ্রহ করবই, আশা করি দেখাও হয়ে যাবে। আমি নিশ্চিত তার আগেই দেখা হবে। আমি মাঝে মাঝে এই 4টের বাসটাতেই ফিরি। খুব শিগগিরই আবার দেখা হবে, কেমন? আর আরেকটা কথা কিন্তু তোমাকে বলা হয়নি, বুঝলে? আমার এই উপন্যাসের নায়িকা মানে অরিত্রী একদম তোমারই মতো, বুঝলে? অনেক মিল আছে। স্যার, এই যে বডিটা পুরো শিশি ঢেলে নিয়েছে, যতগুলো এটাই ছিল। গ্লাভস পরা হাতের ইশারায় সুমিত দেখল বছর 23-এর মেহুলি ঘোষের নিথর দেহটার দিকে। বিছানার উপর এমনভাবে শুয়ে মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। হাতের কাছে বিছানার উপরই পড়ে আছে স্লিপিং পিলসের একটা খালি শিশি। ইন্দ্রজিৎ ডেড বডিটা ভালো করে দেখছে। শেষ কয়েকদিন যে মেয়েটা ঘুমোয়নি, ভালো করে সেটা বোঝাই যাচ্ছে। চোখের তলায় কালি রুক্ষ চেহারা। আপনি আর আপনার মেয়ে এখানে থাকতেন তাহলে? কথাটা পুরোটা বলল না ইন্দ্রজিৎ। উল্টো দিকের মহিলা এখনো কান্না থামাতে পারছেন না।
এর আগে দু একবার প্রশ্ন করার মাঝেই তিনি জ্ঞান হারিয়েছিলেন। কোনো মতে ইন্দ্রজিতের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, ওর বাবা নেই, আমি আর আমার মেয়ে এখানেই থাকি। আমার মায়ের একটা মেজর অপারেশন হয়েছিল, তাই অফিস থেকে ছুটি নিয়ে 20 দিনের জন্য আসানসোল গেছিলাম। মিষ্টুকেও বলেছিলাম যেতে, কিন্তু ও তো ওই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তাই যেতে চাইনি। এখন তো মনে হচ্ছে আমি না গেলেই ভালো হতো। নিজেকে একটু সামলান। জলের গ্লাসটা এগিয়ে দেয় ইন্দ্রজিৎ, তারপর আবার বলে, আচ্ছা, আপনার মেয়ে হঠাৎ এমন ডিসিশন নিল কেন? মানে আপনি কিছু বুঝতে পারেননি? না না, বিশ্বাস করুন, কিচ্ছু বুঝতে পারিনি। আমি যাওয়ার আগে দেখতাম মাঝে মাঝে ওর ঘরে আলো জ্বলতো। আমি 2-1 দিন নক করে জিজ্ঞাসাও করেছিলাম কি হয়েছে। ও বলতো ঘুম আসছে না মা, তাই পড়ছি। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেওয়ার দরুন ও মাঝে মাঝে একটু ডিপ্রেসড হয়ে পড়তো। তো 5 দিন আগে আমাকে ফোনে বলছিল, মা আমার ঘুম আসছে না, খুব ভয় করছে। আমি তো পরের দিনই চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার মায়ের শরীর খারাপ হয়ে যায় আবার, আর সবেই একটা অপারেশন হয়ে গেছে। এই ভেবে জানেন, কাল রাতে আমাকে বলল, মা আজ আমার খুব ভালো ঘুম হবে। অনেক দিন ঘুমোতে পারিনি ভালো করে। ওর কথা বলাটা কেমন যেন লাগছিল কাল, কিন্তু আমি ভাবলাম মেয়েটার বোধহয় মনটা ঠিক হয়ে গেছে, আর আমি তো আজকেই ফিরে আসছি। বললাম যে আজ আর বেশি পড়তে হবে না, বেশি করে ঘুমো। কিন্তু মেয়েটা যে আমার এভাবে ঘুমিয়ে পড়বে ভাবতে পারিনি, বিশ্বাস করুন। এর আগেও তো কতবার ও একা থেকেছে, কখনো এমন কিচ্ছু হয়নি। আচ্ছা, আপনি কখন জানতে পারলেন যে আপনার মেয়ে? আমি সকাল থেকেই ফোন করছি, ফোন ধরছে না দেখেই আমি ভাবলাম ঘুমোচ্ছে। হয়তো ফোন সাইলেন্ট আছে, তাই আর বেশিবার ফোন করিনি। বাড়িতে এসে বেলও দিইনি। আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, তাই দিয়েই দরজা খুলে ভেতরে এসে দেখি আমার মেয়েটা এভাবে পড়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম ঘুমোচ্ছে, কিন্তু তারপর খুব অদ্ভুত লাগছে এই কেসগুলো। এতগুলো সুইসাইড কেস, অথচ একটাতেও সুইসাইড লেটার পেলাম না। সব আলাদা আলাদা ঘটনা, অথচ কোথাও যেন গিয়ে এক সুতোয় মিলে গেছে। আর সেই সুতোটার উৎপত্তি স্থলটা তো বুঝতেই পারছি না। বাইরে বেরোনো সৃঞ্জয় প্রায় বন্ধই করে দিয়েছে। এমনকি বাড়িতে কেউ এলেও ও দেখা করতে চায় না। বইটা খুব মন দিয়ে পড়ছিল রুহি। হঠাৎ পিছন থেকে সুমিত এসে প্রশ্ন করল, কিরে, মন দিয়ে কি বই পড়ছিস? হ্যাঁ, স্বপ্নের ফেরিওয়ালা, দারুণ ইন্টারেস্টিং থ্রিলার বই, জানিস তো? কি সব আজকাল নতুন রাইটারদের বই পড়িস তুই? বইয়ের এই নাম, আর তাও নাকি আবার থ্রিলার। ফালতু কথা বলিস না, এই নামটার কারণ আছে। বইটা অনেইরোফোবিয়ার ওপর। কি বললি? ফোবিয়া? রুহির কথায় চমকে ওঠে সুমিত। মুখের হাসিটা এক ছটকায় উধাও হয়ে যায়। বিগত কয়েক মাসে ওর এই ফোবিয়া শব্দটাতেই মাথা আটকে আছে। রুহির হাত থেকে বইটা ছোঁ মেরে কেড়ে নেয় সুমিত। তারপর বইটার কিছু কিছু পাতায় চোখ বোলাতে শুরু করে, আর সঙ্গে সঙ্গেই ওর মুখের ভাব পাল্টে যায়। আচ্ছা, এই বইটার রাইটারের নাম কি জানিস? এখানে তো ছদ্মবেশী লেখা, আসল নামটা কি? সে আমি জানি না। ওর ফোবিয়া সিরিজের 6th বই এটা। আমি আগেরগুলো পড়েছি। ওর 4টে বই আছে আমার কাছে। এইটা আমার নয়, আমার এক বন্ধুর কাছ থেকে নিয়ে পড়ছি। মার্কেটেও নেই শুনেছি, জানিস? ওর না সব বই 2nd এডিশনের পরে আর হয় না নাকি। বেশ, তোর ওই বন্ধু জানে রাইটারের নাম? না, ওই বইটার প্রকাশনীটাও
তো খুব একটা নাম করা না। আর আর বাকি বইগুলো? একটা এখন আমার থেকে পাবি, বাকিগুলো লীনা আর পূরবী পড়তে নিয়েছে। বেশ, তুই এক কাজ কর, আপাতত ওটাই দে। কেন রে, এই তো মজা করছিলিস নাম নিয়ে, আবার এখন এত ইন্টারেস্ট কিসের? যেটা বললাম সেটা কর। দাদার কথা শুনে বুকশেলফ থেকে বইটা বের করে আনে রুহি। ওর দাদা এমনি সময় ঠিক আছে, কিন্তু পুলিশের মতো বিহেভ করলে খুব বিরক্ত লাগে রুহির। আর বেশি কথা বাড়ায়নি তাই। এই নে, আজই পড়ে আমাকে ফেরত দিবি কিন্তু। রুহির কথাটা শেষ হতে না হতেই বইটা হাতে করেই সুমিত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আরে বইটা দিয়ে যা। রুহির কথা কানেও ঢুকছে না সুমিতের। বাড়ি থেকে বেরিয়েই তড়িঘড়ি ফোন করে ইন্দ্রজিৎকে সব জানালো যে ওদের পাওয়া লাস্ট কেস অর্থাৎ লেক গার্ডেন্সের অনিরুদ্ধ সান্যালের কেসটার এই উপন্যাসের হুবহু মিল পাওয়া গেছে। যে কিনা একজন আইটি সেক্টরের কর্মী ছিল, বয়স ২৬ বছর। এমনকি সেই ওনেইরোফোবিয়া আর সেই একভাবে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক। সঙ্গে ওই স্থিতার কেসটার মিল আছে এমন একটা বইও পাওয়া গেছে। আচ্ছা, আপনি কি রূপক প্রকাশনীর মালিক? টাকমাথা বয়স্ক লোকটার দিকে তাকিয়ে প্রশ্নটা করল ইন্দ্রজিৎ। কলেজ স্ট্রিটের একটা একতলা বিল্ডিংয়ের ছোট্ট একটা ঘরের ভিতর এই প্রকাশনীর অফিস। চারপাশে বেশ কয়েকটা বই সাজানো আছে, কিন্তু অবাক কাণ্ড, ছদ্মবেশী নামে লেখকের একটা বইও নেই এখানে। হ্যাঁ, কিন্তু আপনারা? চোখের হাই পাওয়ারের চশমাটা নাকের ডগা থেকে একটু উপরে তুলে অবাক হয়ে প্রশ্ন করল লোকটা। একটা ইনভেস্টিগেশনের জন্য এসেছি। আপনার নাম? অমিয় দে। কিন্তু স্যার, কিসের সেরকম কিছু না। আচ্ছা, ওই ছদ্মবেশী যিনি লেখক, ওরা আসল নাম আর ঠিকানাটা দিন তো, ওটা আমাদের লাগবে। কেন স্যার, উনি কি করেছেন? কিছুই না, একটা কেসে ওর থেকে একটু ইনফরমেশন চাই। নাম আর অ্যাড্রেস? ওর নাম তো আমিও জানি না স্যার। মানে আপনাদের প্রকাশনীর সঙ্গে উনি কাজ করছেন আর নামই জানেন না? আসলে উনি ছদ্মনামেই লেখেন, কখনো নিজের আসল নাম সামনে আনেন না। বেশ, অ্যাড্রেসটা দিন। অ্যাড্রেস? মানে ওটা তো নেই। আরে অদ্ভুত কথা তো। ঠিক আছে, আচ্ছা ফোন নাম্বারটা দিন তাহলে। স্যার বলছিলাম কি, ওটাও নেই নাকি? আশ্চর্য ব্যাপার, আপনারা নাম জানেন না, অ্যাড্রেস জানেন না, ফোন নাম্বার অব্দি নেই। কী করে ডিল করেন ওর সঙ্গে? ওর ম্যানুস্ক্রিপ্ট কিভাবে আসে আর ওর রয়্যালটি কিভাবে দেন? মুখটা তো চেনেন। না না, মানে ওর একটা লোক আসে, মাঝবয়সী লোক, সেই ম্যানুস্ক্রিপ্ট দিয়ে যায় আর সেই রয়্যালটির হিসেব নিয়ে যায়। ওর ফোন থেকেই লেখকের সঙ্গে কথা বলিয়ে দেয়। প্রথম যখন ম্যানুস্ক্রিপ্ট পড়তে দিয়ে গিয়েছিল লোকটা, তার 2 সপ্তাহ পরে সেই খোঁজ নিতে এসেছিল। আমার তো পড়ে খুব ভালো লেগেছিল। এখন থ্রিলারের বাজার, তার উপরে সাইকোলজিক্যাল থ্রিলার। আমি তো রাজি ছিলাম। তারপর ওই লোক আসতে তাকে বললাম, সে লেখকের সঙ্গে কথা বলে দিল। আর লেখক শর্ত দিলেন যে উনি ছদ্মনামে লিখবেন, একেবারে আড়ালে থাকবেন, তাতে নাকি আরও ক্রেজ বাড়বে। ম্যানুস্ক্রিপ্ট পড়ে এত ভালো লেগেছিল যে আর দুবার ভাবিনি। তাছাড়া আমার ছোট প্রকাশনা, এমন ভালো ম্যানুস্ক্রিপ্ট ভালো বড় প্রকাশনা পেলে আগেই লুফে নেবে। আমি আর সুযোগ হাতছাড়া করতে চাইনি। বাহ, ইন্টারেস্টিং। আর ওই লোকটাকে পাওয়ার উপায়? এই মাসেই আসবে তো, শেষের দিকে, মানে আর ধরুন 20-25 দিনের মধ্যে আসবে, ম্যানুস্ক্রিপ্ট দিতে আর কিছু রয়্যালটি নিতে। ওটা কিভাবে দেন? ক্যাশে। বাহ, মানে কোনো ট্রেসই রাখেননি আপনার লেখক। আপনার হিসেব, রয়্যালটি স্টেটমেন্ট সব দেখবো আমি। আর ওই লোক যেদিন আসবে ওকে বসিয়ে রেখে আমাকে ফোন করবেন। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। আচ্ছা, আর একটা কথা, এই ছদ্মবেশীর ফোবিয়া সিরিজের সব বই 1 কপি করে আমাকে দিন। শেষ স্যার, সেকেন্ড এডিশনের পরে আর বই রিপ্রিন্ট করতে দেন না উনি। তার মধ্যেই নতুন বই লেখার কাজ প্রায় কমপ্লিট করে ফেলেন। উনি 1 কপি করে নেন বই, আর সব বই বিক্রি হয়ে গেছে স্যার। আমার কাছে অ্যাকসেপ্ট করে আছে, সেটা আমার কপি। কলেজ স্ট্রিটের বাকি দোকানেও পাবেন বলে মনে হয় না। আপনি আমার কপিগুলো নিয়ে যেতে পারেন। স্ট্রেঞ্জ। বেশ, ওগুলোই দিন। এত গোপনীয়তা কেন স্যার? রূপক পাবলিকেশনের ঘর থেকে বেরোতে বেরোতে প্রশ্ন করল সুমিত। কারণ তো আছে, সেই কারণটাই খুঁজে বের করতে হবে। আর তার জন্য সেই লোকটার আসার অপেক্ষা করতেই হবে। এই লোকটা ঠিক বলছে কিনা সেটাও তো দেখতে হবে নাকি? একজনকে ফিট করে দাও।
ঘরটাকে প্রায় অন্ধকার করে বিছানার উপরে কুঁকড়ে শুয়ে আছে প্রাঞ্জল, কিন্তু কিছুতেই শান্ত হয়ে থাকতে পারছে না। কানের উপরে বালিশ চাপা দিয়ে যতটা পারছে চেষ্টা করছে কানের ভিতরে শব্দটাকে প্রবেশ করতে না দিতে, কিন্তু ওই বালিশের স্তর ভেদ করেও ওর কানের গভীরে মস্তিষ্কের নিউরনে নিউরনে একটাই শব্দ পৌঁছে যাচ্ছে, টিক 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 টিক। বালিশটাকে দুহাতে চেপে ধরেও শব্দটাকে আটকাতে পারছে না প্রাঞ্জল। ভারী অদ্ভুত ব্যাপার। আর কোনো শব্দ যেন ওর মনে ওর মস্তিষ্কে পৌঁছাচ্ছেই না। শুধু ঘড়ির কাঁটার শব্দ ছাড়া ওর কানে ঠুকছে না কোনো শব্দই। পাগলের মতো লাগছে প্রাঞ্জলের। ঘরটাকে অন্ধকার করে রেখেছে যাতে ওর চোখ দেওয়াল ঘড়িটায় না পড়ে, অথচ এই শব্দ যে পাগল করে দিচ্ছে ওকে। ঘামে ভিজে যাচ্ছে শরীরটা, হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে, নিঃশ্বাসেও প্রচণ্ড কষ্ট হচ্ছে, কেমন যেন একটা টেনশন হচ্ছে, একটা প্যানিক কাজ করছে। সময় এগিয়ে যাচ্ছে, তীরের বেগে এগিয়ে যাচ্ছে, তাকে ধরে রাখতে পারছে না প্রাঞ্জল। সবটা যেন অ্যাবনর্মাল, নাকি নাকি প্রাঞ্জলই অ্যাবনর্মাল হয়ে পড়েছে। এমনভাবে ছুটছে সময়টা যে প্রাঞ্জল ওর সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না। উল্টে 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 ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয়। আরও ভয় জাঁকিয়ে বসছে ওর মনের মধ্যে। ও বুঝতেও পারছে না কখন ও উপন্যাসের চরিত্র চয়নের সঙ্গে নিজেকে পুরোপুরি এক করে ফেলেছে। ও বুঝতেও পারছে না চয়ন নামক চরিত্রটা ওর দেহে বাসা বাঁধেনি, বরং ওর মনে বাসা বেঁধেছে ক্রোনোফোবিয়া। সময়ের গতি থেকে পালিয়ে বাঁচতে চায় ও, কিন্তু তা কি কেউ পারে? প্রাঞ্জল ঠাউর করে উঠতে পারছে না যে ওর কি হয়েছে, বুঝতে পারছে না কিভাবে এই ভয়ের রাজ্যেও প্রবেশ করল। কারণ বিগত কয়েকদিনের ঘটনায় ওর সেরম তো কিছু মনেই নেই। মনে নেই যে কারোর সঙ্গে ওর পরিচয় হয়েছিল, মনে নেই যে সেই ব্যক্তির বোনা উপন্যাসের চরিত্রে আষ্টে পৃষ্ঠে নিজেকে কিভাবে বেঁধে ফেলেছে ও। মনে থাকে না ওদের। অরূপা, স্থিতা, মেহুলি, পিয়াল, এদেরও কারো বিগত কয়েকদিনের কথা মনে নেই। শুধু মনে আছে, বা বলা ভালো মনে ছিল, একটা ভয়, একটা ফোবিয়া। ঘরের আলোটা জ্বালিয়ে দিয়ে স্টাডি টেবিলের কাছ থেকে চেয়ারটাকে টেনে আনলো প্রাঞ্জল। চোখটা আধবোঝা করে দেওয়াল ঘড়িটার দিকে প্রায় না তাকিয়েই চেয়ারটার ওপরে উঠে দাঁড়ালো। একটা হাতে ঘড়িটা নিয়ে ব্যাটারিটা কাঁপা কাঁপা হাতে ও খুলে নিল। ঘড়ির কাঁটাগুলো বন্ধ হলো ঠিকই, কিন্তু তা ওদের দিকে তাকাতে পারছে না প্রাঞ্জল। ঘড়িটাকে উপর করে রেখে দিল বুকশেলফের ওপরে। তারপরই বিছানায় এসে আবার কুঁকড়ে বসে রইল। হঠাৎ পাশে রাখা মোবাইলের আলোটা জ্বলে উঠল। প্রাঞ্জল চমকে উঠল। একটা মেসেজ ঢুকেছে কোম্পানির, যার ফলে জ্বলে উঠেছে আলোটা। আর ওর দৃষ্টি আকর্ষণ করলো মোবাইলের স্ক্রিনটা, যেখানে সময় দেখা যাচ্ছে রাত 2টো। সময় চলে যাচ্ছে, অথচ আমি একটু ঘুমোতে পারছি না। টিক 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 শব্দটা। দু হাতে মাথাটা চেপে ধরল প্রাঞ্জল। তারপরে মোবাইলটাকে সুইচ অফ করে ছুঁড়ে ফেলে দিল বিছানার আরেক প্রান্তে। কিন্তু এটা কি হচ্ছে ওর সঙ্গে? ঘড়ির কাঁটার শব্দটা এখনো শুনতে পাচ্ছে যেন। মনে হচ্ছে এই নিস্তব্ধতার মধ্যে অসংখ্য ঘড়ির কাঁটার টিক টিক করে বেজেই চলা শব্দ ওর মাথার ভেতরে ঘুরে চলেছে অনবরত। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে প্রাঞ্জলের। বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। আর সহ্য করতে পারছে না। চোখের সামনেটা অন্ধকার নেমে আসছে। ছদ্মবেশীর লেখা ফোবিয়া সিরিজের এখন পর্যন্ত প্রকাশিত সবকটা বই পড়ে ফেলেছে ইন্দ্রজিৎ। প্রত্যেকটা কেসের সঙ্গে এই বইয়ের চরিত্রগুলোর হুবহু মিল, শুধু নামগুলো আলাদা। কিন্তু এত মিল কেন? হতেই পারে তিনি সত্য ঘটনা অবলম্বনে লিখেছেন, কিন্তু একটা খটকা তবুও থেকে যায়। এর লেখা গল্পের প্রতিটা কেসেই 1 থেকে 1.5 মাসের ব্যাপারটা। হঠাৎ করে রূপক প্রকাশনীর লোকটার বলা একটা কথা মাথায় আসতেই একটা আশঙ্কা চেপে ধরল ইন্দ্রজিৎকে।
লোকটা সেদিন বলেছিল আর 20-25 দিনের মধ্যেই ওই লেখকের লোক আসবে। আর লেখক যদি সব সত্য ঘটনা অবলম্বনেই লেখেন, তাহলে উনি আগে থেকে কি করে বললেন যে কবের মধ্যে লেখা দেবেন? তার মানে উনি জানেন যে আবার একটা মৃত্যু হবে। কথাগুলো পরপর স্লাইডের মতো মাথায় আসতে থাকে ইন্দ্রজিতের। আর তখনই মোবাইলটা বেজে উঠল সুমিতের ফোন। স্যার, দমদমের একটা মেসে একটি ছেলে। হিসেব মিলে যাচ্ছে সুমিত, সে 20-25 দিন শেষ হতে এখনো 21 দিন বাকি। কথাটা বলেই ফোনটা রেখে দেয় ইন্দ্রজিৎ। মেসের অ্যাড্রেসটা সুমিত মেসেজ করেছে, সেই উদ্দেশ্যেই রওনা দিল ও। প্রাঞ্জলের ঘটনাটার পর ইন্দ্রজিৎ মাঝে কয়েকবার খবর নিয়েছে, কিন্তু রূপক পাবলিকেশনের অমিয়দে জানিয়েছেন যে লোকটা এখনও আসেনি, এলেই তিনি ফোন করবেন। শুধু এখন অপেক্ষা সেই একটা ফোনের। প্রায় 20 দিন পর মোবাইলে অমিয়দের নাম্বারটা ভেসে উঠতে দেখে মুখে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল ইন্দ্রজিতের। আমি আর কতক্ষণ বসবো বলুন তো? দেরি হলে দাদাবাবু রাগ করবেন আমার উপর। পেমেন্টটা একটু তাড়াতাড়ি করে দেবেন প্লিজ। কপালের ঘামটা এক হাতে রুমাল দিয়ে মুছতে মুছতে বলল লোকটা। হ্যাঁ, এই তো তুহিন গেছে ভিতরে, এক্ষুনি নিয়ে আসবে। বাইরে যা গরম, একটু বসে নিয়ে শরবতটা খেয়েই যান না। আরে ওসব শরবত টরবত লাগবে না, আপনি বুঝবেন না। আমার দেরি হলে খুব রাগ করবেন দাদাবাবু। আরে ও তো তারা কিসের, আপনার দাদাবাবুর অটোগ্রাফ লাগবে যে আজকে, আমার কাছে ওর বইগুলো আছে। ঘরটায় ঢুকতেই হেসে কথাগুলো বলল ইন্দ্রজিৎ, সঙ্গে সুমিত। ইন্দ্রজিৎ অমিয়দের উল্টো দিকে বসে থাকা বয়স্ক লোকটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করে নিল একবার। আপনি কে? দাদাবাবু বইয়ে সই করেন না। কাউকে দেন না, আমাকে দেবেন। চলুন যাওয়া যাক। আরে বলছি তো। বুঝতেই পারছেন পুলিশের লোক, সুতরাং। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার দাদাবাবুর কাছে কেন? সে না হয় আপনার দাদাবাবুকেই বলবো। আচ্ছা, আপনার নামটা বলুন তো আগে, আর তারপর আপনার দাদাবাবুর নামটা। আমার নাম বসন্ত, আর দাদাবাবুর নাম। আচ্ছা চলুন, যেতে যেতে কথা হবে। আচ্ছা বলুন, আপনার দাদাবাবুর নামটা এবার বলুন। ওখানে বলতে অসুবিধা ছিল, এখানে তো নেই। পথে আসতে আসতে প্রশ্ন করে ইন্দ্রজিৎ। অনিকেত হালদার। বেশ, সম্পর্ক বলুন, যা যা জানেন সবটা। দাদাবাবুকে আমি বেশি বছর চিনি না, ওই বছর 3 হবে কাজ করছি। লোকটা এমনিতে ভালো, আমার খাওয়া থাকা সব কিছু নিয়ে ভালোই চলে যায়, কিন্তু ওই একটু পাগলাটে। আমি সারা বাড়ি পরিষ্কার করি, কিন্তু শোবার ঘরটা বাদে, ওখানে ঢোকা বারণ আমার। আর ওর রান্না বান্না করি, ব্যাস। মাঝে মাঝে বাইরে বেরিয়ে যায়, কে জানে কোথায় যায়, কিছু বলে না। আর বাকি সময় তো বাড়িতেই থাকে, নিজের লেখালেখি করে। আর ওই বইগুলোকে দেখি খুব যত্ন করে রাখে। সব বই না, যেগুলো ওর ঘরের তাকে থাকে, মানে ওই যেগুলো নিজের লেখা সেগুলো। আমাকে মাঝে মাঝে এই রূপক প্রকাশনীতে আসতে হয় ওই পাণ্ডুলিপি জমা দিতে, বই দিতে আর টাকা নিতে, ব্যাস। এর বাইরে আমি আর কিছুই জানি না। একটু কেমন রাগী আর পাগলাটে বলেই কথার অন্যথা হলে খুব রাগ করেন উনি, তাই আমার একটু ভয় লাগে ওনাকে। বইয়ের তাক থেকে একটা একটা করে বইগুলো নামিয়ে নিল অনিকেত। তারপর খুব যত্ন সহকারে সেগুলোকে এনে রাখল খাটের উপর। বিছানার এক প্রান্তে জানলার দিকে পিঠ দিয়ে আয়েশ করে বসল। তারপর নিজের সামনে খাটের উপরেই গোল করে বইগুলোকে সাজালো। মুখে একটা প্রসন্ন ভাব নিয়ে এমনভাবে সে বইগুলোর দিকে তাকালো যেন ওগুলো বই বা কোনো জড় বস্তু নয়, ওগুলো এক একটা জলজ্যান্ত মানুষ। আজ আবার একটা ছুটির দিন, তোমাদের সাথে গল্প করার দিন। এই তোমরা সবাই খুব ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, কি বলছো? ভালো আছে বলছো? বেশ 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 বেশ, তোমাদের তো মুক্তি দিয়েই দিয়েছি আমি বহু আগে। কিন্তু আজ আমাদের গল্পের দুনিয়ায় আমাদের আরেক বন্ধু সামিল হলো, কিন্তু সেও তোমাদের কাছে আসতে আর মাত্র কয়েকটা দিনই বাকি। আজ সেই বন্ধুরই গল্প শোনাবো তোমাদের। তার সম্বন্ধ তো জানতে হবে নাকি? কথাগুলো বলেই কেমন তির্যক দৃষ্টিতে বইগুলোর দিকে তাকালো অনিকেত। সামনে একটু ঝুঁকে এসে চোখের এমন হাবভাব করলো যেন বইগুলোর অব্যক্ত কথাগুলো সে শুনতে পাচ্ছে। তারপর হো হো করে প্রাণ খোলা একটা হাসি খেলে গেল।
জানি 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 তোমরা খুব ব্যস্ত হয়ে পড়েছো গল্প শুনতে। হ্যাঁ, শোনো তাহলে, দমদমের একটা মেসে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। অনিকেত বেশ বিরক্ত হয়ে ভিতরের ঘর থেকে বেরিয়ে এসে দরজার কাছে আসতে আসতে, আমি দাদাবাবু। বসন্ত এই সময় আসবে ভুলেই তো গিয়েছিলাম। ওকে তো একেবারে দুপুরে আসতে বললেই ভালো হতো। টাকাটা নিয়ে বাজার করে এসে রান্না তখনই না হয় করতো। তো এখন বিরক্ত করতে এলো। মনে মনে বিড়বিড় করল অনিকেত। দরজা খুলেই বসন্তর উদ্দেশ্যে কিছু বলতেই যাবে, অমনি চোখে পড়ল বসন্তর ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা দুজন ভদ্রলোকের উপর। কি ব্যাপার, আপনারা কারা? আর বসন্ত কাদের ধরে এনেছো তুমি? হ্যাঁ, যাও না, এখন আমি কাউকে অ্যালাউ করি না। আহা, ওকে ধমকাচ্ছ কেন খামোকা? ও আমাদের ধরে আনেননি, বরং বলতে পারেন উল্টোটা। নমস্কার, আমি ইন্দ্রজিৎ রায়, লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্ট থেকে এসেছি। নমস্কার নমস্কার। তা আমার কাছে কেন? একটা কেসের ব্যাপারে এসেছি। আপনাদের কেসে আমি কি হেল্প করতে পারি? আমি তো একজন সাধারণ লেখক। কি যে বলেন, আপনার যা লেখনী শক্তি, আপনি কি আর সাধারণ হতে পারেন? আচ্ছা, ভেতরে এসে বলি কি দরকার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ভেতরে আসুন। বসন্ত, ওদের জন্য একটু চা আর জলের ব্যবস্থা করো। ধন্যবাদ, কিন্তু সেসবের প্রয়োজন নেই। আচ্ছা, বেশ। বসন্তকে চোখের চাহনিতে এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিল অনিকেত। বলুন এবার কি দরকার? বসার ঘরে একটা বেতের চেয়ারে বসতে বসতে প্রশ্ন করল সে। হাতের ইশারায় উল্টো দিকের সোফাটা দেখিয়ে দিল ইন্দ্রজিৎ আর সুমিতকে। আপনার এই ফোবিয়া সিরিজের প্রতিটি বই পড়লাম, বেশ ভালো। আমার ডিরেক্ট প্রশ্নে যাওয়ার আগে একটা অন্যরকম প্রশ্ন আছে, সেটা আগে করি। করুন। ছদ্মনামের কারণ কি? পাঠক জানে না বুঝলাম, প্রকাশকও জানে না, এই আড়ালের কারণ? যাতে কোনোভাবেই নামটা কেউ জেনে নিতে না পারে, তাই প্রকাশকের থেকেও গোপন রাখা। এটা আমার একটা শখও বলতে পারেন, আবার বই বিখ্যাত করার একটা ছকও বলতে পারেন। আসলে কি জানেন তো, যা আড়ালে থাকে, যা গোপনে থাকে, যা নিষিদ্ধ, তার প্রতি মানুষের মন টানে বেশি। মানুষের মন বেশি বোঝেন আপনি। অবশ্য তো আপনার বইগুলো পড়লেই বোঝা যায়। আচ্ছা, আপনি বলছেন বই বিক্রির ছক, তাহলে সেকেন্ড এডিশনের পর আর প্রকাশককে নতুন এডিশন করতে দেন না কেন? আসলে কি বলুন তো, একটা টপিক নিয়ে বেশি দিন পড়ে থাকতে না আমার আর ভালো লাগে না, জানেন তো। নতুনের প্রতি না সেই ডেডিকেশনটাই থাকে না। এইটা একটা স্ট্র্যাটেজি বলতে পারেন। তাছাড়া বই আউট অফ প্রিন্ট হলে বেঁচে থাকা কপি তো অ্যাসেট হয়েই থেকে যায়। আমি সেইভাবেই মানুষের মনে থাকতে চাই আমার লেখাগুলোর মাধ্যমে। তা আপনাদের কেসের সঙ্গে আমার এইসব কিছুর কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। সম্পর্ক আছে কি নেই সেটা আমার হিসেব নিকেশ। বেশ, এবার ডিরেক্ট প্রশ্নে আসা যাক। আপনার এই প্রতিটা উপন্যাসের সঙ্গে গত 1.5 বছরে পাওয়া আমার বেশ কিছু কেসের মিল রয়েছে, শুধু নামগুলো আলাদা। সে বিষয়ে আপনি কি বলবেন? থাকাটাই তো স্বাভাবিক। অনিকেত বেশ আরাম করে চেয়ারটায় হেলান দিল। সামনে দুজন অফিসারের উপস্থিতি তার কপালে ভাঁজ ফেলতে পারল না। মানে আমার উপন্যাসের আইডিয়াগুলো সব তো সত্য ঘটনা অবলম্বনেই নেওয়া। আজকাল মিডিয়া তো খুবই স্ট্রং, বুঝলেন কি না। শহরে কোথাও অস্বাভাবিক কিছু ঘটলেই তার ঠিকুজি কুষ্টি পর্যন্ত তুলে ধরে। কিভাবে মারা গেছে, কিছুদিন আগে থেকে কি সিমটমস, কি মানসিক রোগের শিকার ছিল মানুষটা, এমনকি মনোবিজ্ঞানীরা কি বলছেন তার এই অস্বাভাবিক মৃত্যু বা সুইসাইডের কারণ হিসেবে। সবই তো এখন টিভি খুললে সকলেই জানতে পারে। আমরা লেখকরা আর আলাদা কি বলুন তো, মানুষের জীবন থেকেই তো উপন্যাস, গল্প সব খুঁজে আনি আমরা। এবার যার যেমনটা পছন্দ, কেউ জীবন থেকে প্রেমের গল্প তুলে আনে, আর কেউ আনে মৃত্যুর, তাই না? আর ওই মৃত্যুর বিবরণগুলো? লেখকের ওইটাই তো সম্পদ, কল্পনা শক্তি। সিম্পলি কল্পনা শক্তি দিয়ে আর রোগের বিষয়ে একটু আধটু রিসার্চ, আজকাল ইন্টারনেট থাকতে তো এইসব নিয়ে আর ভাবতে হয় না। অতএব আপনার মতে আপনি যা জেনেছেন সবটাই মিডিয়ার মাধ্যমে। এই ভিকটিমদের কাউকেই আপনি চেনেন না, তাই তো? অবভিয়াসলি নট। তাহলে আপনি কি করে বুঝলেন যে এই মাসের মধ্যেই আপনার ফোবিয়া সিরিজের পরের গল্পের রসদ তৈরি হচ্ছে? তার মানে আপনি অমিয়বাবুকে কিভাবে বলেছিলেন যে এই মাসের আপনার পরবর্তী পাণ্ডুলিপি জমা পড়বে?
আর স্ট্রেঞ্জ দেখুন, এই মাসেও ঠিক আপনার দেওয়া নির্ধারিত দিনের মধ্যেই আবার একটা মৃত্যু ঘটে গেল, ঠিক সেই একই রকম। 1.5 মাসের মধ্যে ফোবিয়ার জন্ম, সেই একই রকম একটা কেস। কিভাবে দিলেন এই অ্যাকিউরেট সময়সীমাটা? মানে আপনি কি আগে থেকে জানতেন যে এমন কিছু ঘটতে চলেছে? ইন্দ্রজিতের ঠোঁটের কোণে একটা চেরা হাসি ফুটে উঠেছে। ওর হিসাব মেলাতে শিকার এবার ধরা দেবে জালে। অনিকেত সোজা হয়ে বসলো চেয়ারটার উপর। আপনারা না মশাই, ভালো মানুষ করে একেবারে অপরাধী বানিয়েই ছাড়বেন। শুনুন, ওই মৃত্যুটা না ঘটলেও আমি ওই তারিখের মধ্যেই ম্যানুস্ক্রিপ্টটা জমা দিতাম। এটা অবশ্য সত্য ঘটনা অবলম্বনে হতো না, সম্পূর্ণ আমার কল্পনার থেকেই তৈরি হতো। আরে মশাই, আমাকে নির্ধারিত সময়ের মধ্যে তো লেখা জমা দিতে হবে নাকি? মৃত্যুটা দেহাত কাকতালীয়ভাবেই ঘটে গেছে, আর আমিও এখান থেকেই, তাই বলে একজন লেখককে ভবিষ্যৎবাণী করার মতো ক্ষমতার অধিকারী, জ্যোতিষ আপনারা বলতে পারেন না। কিন্তু এই কেসটাও তো বাকি কেসগুলোর মতোই, সেই একই সময়ের ব্যবধান এবং সেই আপনার পাণ্ডুলিপি। আপনার কেসটা আপনি সলভ করুন না। এসব সময়ের ব্যবধানের ব্যাপারটা যে আসলে কি সেটা খুঁজে বার করা তো আপনাদের দায়িত্ব। খামোখা আমার পাণ্ডুলিপিকে মাঝখানে আনছেন কেন বলুন তো? ইন্দ্রজিতের মনে দৃঢ় বিশ্বাস ও ঠিক পথেই এগোচ্ছে। অন্তত ওর এত বছরের এক্সপিরিয়েন্স তো একথাই বলছে। কিন্তু সামনে বসে থাকা প্রতিদ্বন্দ্বীটি রীতিমতো বুদ্ধির খেলা খেলে চলেছে। ইন্দ্রজিৎ মনে মনে আরেকটা প্রশ্ন ফাঁদতে যাবে, এমন সময় ওর চোখ পড়ল এই ঘরের বইয়ের র্যাকে রাখা বইগুলোর দিকে। বইয়ের র্যাকে অসংখ্য বইয়ের মাঝে স্পষ্ট দেখা যাচ্ছে দ্য আর্ট অফ হিপনোসিস, মাস্টারিং বেসিক টেকনিক্স বাই সি রয় হান্টার। ওইদিকে চোখ পড়তেই খানিকক্ষণ একটু গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল ইন্দ্রজিৎ। তারপর অনিকেতকে উদ্দেশ্য করে বলল, না না, কাকতালীয় ব্যাপার হতেই পারে, বুঝতেই পারছেন পুলিশ মানুষ, সব কিছুই একটু নেড়েচেড়ে দেখতে হয় আর কি। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো, আজ আসি, আপনার পরের বইয়ের অপেক্ষায় থাকলাম। ইন্দ্রজিৎ অল্প হেসে উঠে দাঁড়ালো, সঙ্গে সুমিত। স্যার, আমি তো কিছুই বুঝলাম না, মানে কেসের তো কোনো কিনারাই হলো না। বাইরে বেরিয়ে এসে প্রশ্ন করল সুমিত। দেখা যাক, তবে আমার মন বলছে কেসের কিনারা হবে খুব শিগগিরই। শোনো, তুমি একটা ফোর্সকে রেডি থাকতে বলো, যারা এই অনিকেত হালদারের বাড়ির আশেপাশে থাকবে, আর অনিকেত আর বসন্তর গতিবিধির ওপর নজর রাখবে। বিশেষ করে ওই অনিকেত হালদার বাড়ি থেকে বেরিয়ে কোথায় যায়, কারোর সঙ্গে দেখা করছে কিনা, যদি কারোর সঙ্গে দেখা করে তারও গতিবিধির উপর নজর রাখতে হবে। এই সব ডিটেলস আমার চাই। ওকে স্যার। সেই দিনের পর থেকে প্রায় 1 মাস কেটে গেছে। ছদ্মবেশীর নতুন বইটাও মার্কেটে এসে গেছে, যখন সময়ে থমকে দাঁড়ায়। ক্রোনোফোবিয়ার উপর একটা আস্ত থ্রিলার উপন্যাস, ফোবিয়া সিরিজের 7ম বই। অথচ ইন্দ্রজিতের কাছে এখনও তেমন কোনো জোরালো খবর এসে পৌঁছল না। শুধু এটুকু জেনেছে যে গত 1 মাসে বসন্ত কয়েকবার বাজারে গেছে, আর একবার রূপক পাবলিকেশনের অফিসে গেছে 1 কপি বই আর কিছু পেমেন্ট নিতে। অনিকেত হালদার বাড়ির বাইরে বেরিয়েছিল এর মাঝে 6-7 দিন। মেট্রো, বাস, ট্রেনে করে কলকাতার বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করলেও কারো সঙ্গে কথা বলতে দেখা যায়নি তাকে। ইন্দ্রজিতের টিম রীতিমতো অনিকেতের সঙ্গে ছায়ার মতো লেগে আছে, কিন্তু এখনও একটুও লাভজনক খবর এসে পৌঁছয়নি। স্যার, আমরা কি ভুল টার্গেটের পিছনে ছুটছি? প্রশ্নটার কোনো উত্তর দিল না ইন্দ্রজিৎ, শুধু নিজের মনেই কি হিসেব নিকেশ করে যাচ্ছে। সামনে রাখা হোয়াইট বোর্ডটায় সব ভিকটিমদের একটা চার্ট করে রেখেছে, সেটাই মন দিয়ে দেখে যাচ্ছে। ওর আন্দাজ যদি ঠিক হয়, তাহলে কি সাংঘাতিক এক অপরাধী যে জালে ধরা পড়বে ভাবতেও পারছে না কেউ। অথচ ইন্দ্রজিতের মোবাইলটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল, স্যার, আজ অনিকেত সাউথের দিকে গেছিল, নামখানা লোকালে উঠেছিল, আর ট্রেনে একটি মেয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলছিল। তারপর মেয়েটা যাদবপুরে নেমে গেল, আর অনিকেতও যাদবপুরেই নেমে গেল। অনিকেত এখন কোথায়? স্যার, ও এখনো যাদবপুর স্টেশনেই বসে আছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। সে কি, সন্ধ্যে 6টা বাজে তো? আচ্ছা, ওকে ফলো করতে থাকো, আর কোনো মুভমেন্ট হলেই আমাকে খবর দেবে। ওকে স্যার। ফোনটা কেটে যেতেই ইন্দ্রজিতের মুখে চিন্তার মেঘটা সরে গেল।
মনে হচ্ছে এবার শিকার ফাঁদে পড়েছে। আরে আপনি? ও, তোমার ক্লাস শেষ হয়ে গেল বুঝি? আমার যেটা কাজ ছিল সেটা এইমাত্র শেষ হলো, ভাগ্যিস আবার দেখা হয়ে গেল। অশ্মি উচ্চ মাধ্যমিক পাশ করেছে সবে, বাড়ি মেদিনীপুরে, কিন্তু এবারে জয়েন্ট এন্ট্রান্সে ভালো রেজাল্ট করে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়াটাই ওর একমাত্র লক্ষ্য। তাই কলকাতায় পিজিতে থেকে একটা বছর ড্রপ দিয়ে নামি কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছে। তার সঙ্গে বেশ কিছু প্রাইভেট টিউটারের আন্ডারেও কোচিং নিচ্ছে। যাদবপুরে প্রতি বুধবার আর শুক্রবার ফিজিক্স পড়তে আসে অশ্মি, আজও আসছিল। হঠাৎ ট্রেনে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়। নাম বলেছেন অভিক রায়। ভদ্রলোক একজন থ্রিলার লেখক শুনেই বেশ ইন্টারেস্টিং লেগেছিল অশ্মির, কিন্তু খুব একটা গল্প জমাতে পারেনি। তার আগেই যাদবপুর স্টেশনে ওকে নামতে হলো, কিন্তু ফেরার পথেই যে আবার দেখা হয়ে যাবে এটা ভাবতেই পারেনি অশ্মি। ভালোই হলো, যেতে যেতে আপনার নোবেলটার ব্যাপারে শোনা যাবে। তখন কি যেন একটা টপিক বললেন, ফোবিয়া। ফোবোফোবিয়া, ফোবিয়ার থেকে ফোবিয়া, মানে ভয়ের থেকেই ভয়। দারুণ ব্যাপার তো। ফোবোফোবিয়া ব্যাপারটাই খুব ইন্টারেস্টিং। ভাবতে পারো, কোনো নির্দিষ্ট বিষয় নয়, বরং ফোবিয়া হতে পারে এই ফোবিয়াতেই জীবন বিপন্ন করে ফেলে মানুষ। গল্প শুনতে শুনতে কখন যে শিয়ালদা এসে পৌঁছলো বুঝতেই পারেনি অশ্মি। ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থামতেই চটক ভাঙল ওর। হঠাৎ জানলার বাইরে একবার দেখে নিয়ে বলে উঠল, কিভাবে যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। আপনার বইটার অপেক্ষায় থাকলাম, কে জানে আবার কোনো দিন দেখা হবে কি না। দেখা যাক, আমার এদিকে কাজ আছে কদিন, হয়তো আবার দেখা হতে পারে। কথাটা বলেই লোকটাও উঠে দাঁড়িয়েছে। তারপর কি যেন মনে পড়তেই আবার ফিরে তাকালো অশ্মির দিকে। মুখে একটা চিলতে হাসি রেখা ফুটিয়ে মৃদু স্বরে বলল, আমার এই উপন্যাসের চরিত্রটা না একদম তোমার মতো, তোমাদের খুব মিল আছে কিন্তু, বুঝলে? পড়ায় আজকাল মন বসছে না অশ্মির। বেশ কয়েকদিন হয়ে গেছে। কেমন একটা অকারণ অদ্ভুত ভয় জাঁকিয়ে বসেছে ওর মধ্যে। কি যে হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছে না। সারাক্ষণ কেমন একটা আতঙ্ক চেপে আছে মনের মধ্যে। হঠাৎ হঠাৎ করেই একটা কেমন টেনশন হচ্ছে। ঘুমের মধ্যেই ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে। আর ঠিক তারপরেই কেমন চিনচিন করে ওঠে বুকের ভেতর। কারো সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না। এই সপ্তাহে একদিনও কোচিং ক্লাস যেতে পারেনি। বাইরে বেরোতেই ভয় হচ্ছে। কি করবে, কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। আজ ঘুমের মধ্যেই কেমন একটা আতঙ্কে চিৎকার করে উঠল অশ্মি। প্রচণ্ড ঘেমে গেছে। বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। মাথার মধ্যেটা কেমন গম গম করছে। অসহ্যকর একটা পরিস্থিতি। ভীষণ অস্থির লাগছে ওর। মনে হচ্ছে চোখের সামনে সব ঝাপসা হয়ে যাবে। সব কিছুর মধ্যে খুব ক্ষীণ কিছু গলার স্বর শুনতে পেল অশ্মি। দরজার ওপাশে কারা যেন ডাকছে। কাঁপা কাঁপা হাতে কোনো ক্রমে লাইটের সুইচটা অন করে টলমলো পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু টাল সামলাতে না পেরে মেঝের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। বেশ জোরে আঘাত লাগলো মাথায়। জ্ঞান হারাবার আগের মুহূর্তে ওর মনে হলো দরজা ভেঙে কয়েকটা অবয়ব ঘরের মধ্যে ঢুকে এসেছে। ওরা কারা? মৃত্যুদূত কি? আজ সকালে সমস্ত নিউজ চ্যানেল জুড়ে একটাই খবর বারবার দেখানো হচ্ছে। ফুলবাগানের একটা পিজিতে বছর 19-এর এক মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। মেয়েটির নাম অশ্মি ব্যানার্জি, মেদিনীপুরে বাড়ি। প্রাথমিকভাবে জানা গেছে গতকাল রাতে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু। পুলিশ এমনকি হোমিসাইড ডিপার্টমেন্টের গোয়েন্দারাও এসে পৌঁছেছেন। নিজের ঘরের স্টাডি টেবিলটায় বসে খসখস করে লিখে চলেছে অনেকে। ভয় বড়ই ভয়ঙ্কর। বইটির শেষ অংশটা লিখছে, এটা মর্মান্তিক মৃত্যু, কিন্তু এই টিভিতে সেভাবে গুছিয়ে বলতেই পারে না।
একটা লেখক যেভাবে একটা মৃত্যুকে লিখতে পারে, ওই গল্পটা পড়তে থাকা প্রতিটা মানুষকে লেখক যেভাবে উপলব্ধি করাতে পারে ওই মৃত্যুর ভয়াবহতার স্বাদ, তা কি আর এই ছেদো মিডিয়া চ্যানেলগুলো পারে নাকি? আর যদি সেই মৃত্যু সৃষ্টিকর্তা নিজেই সেটা লেখে, তাহলে তার মতো গুছিয়ে একটু একটু করে জীবন থেকে মৃত্যুর দিকে ঢলে পড়ার অনুভূতিগুলো শব্দে বন্দি করে আর কেই বা করতে পারে বলুন? হ্যাঁ, বেশ মন দিয়ে লিখছিল অনিকেত। হঠাৎ বাইরের ঘরে কিছু কথাবার্তার আওয়াজ শুনতে পেয়ে ওর মনোসংযোগ ব্যাহত হলো। প্রচণ্ড বিরক্তি সহকারে চেঁচিয়ে উঠল, বসন্ত, কি হয়েছে নাকি? আর টিভি চালিয়েছো নাকি? কতবার তোমাকে বলি আমার লেখার সময় ডিস্টার্ব করো না, বন্ধ করো ওটা। অনিকেতের চিৎকারে কয়েক মুহূর্তের মধ্যেই বাইরেটা নিস্তব্ধ হয়ে গেল। মুখে একটা প্রসন্ন ভাব ফুটে উঠল ওর। সে মন দিয়ে আবার লিখতে শুরু করলো। ঠিক কি হচ্ছে বুঝতে পারে না স্নেহা। ওর মাথার ভেতরটা কেমন যেন করতে থাকে। এটুকু লেখা হতেই হঠাৎ দরজায় একটা ঠক ঠক শব্দ। এবার অনিকেত আর ধৈর্য রাখতে পারল না। টেবিল ছেড়ে উঠে রাগে গজগজ করতে করতে দরজার দিকে এগিয়ে আসতে থাকে। দরজায় ঠক ঠক শব্দটা ক্রমাগত হয়েই চলেছে। অনিকেতের রাগটা বেড়ে যাচ্ছে। দরজাটা দ্রুত হাতে খুলে প্রচণ্ড জোরে চিৎকার করতেই যাবে, কিন্তু চমকে উঠল সে। এই কি, আপনারা এখানে? আপনার পাণ্ডুলিপির প্রুফ রিডিং করতে এসেছি, বিখ্যাত থ্রিলার লেখক মশাই। সত্যিই ছদ্মবেশী আপনি। অল্প হাসল ইন্দ্রজিৎ, আর সুমিত তড়িঘড়ি টেবিলের উপর পড়ে থাকা কাগজের গোছাটা নিয়ে এলো। সঙ্গে আরও দুজন অফিসার ঘরের মধ্যে ঢুকে এলো। এটা কি আর কি হচ্ছে নাকি? কি কি করছেটা কি? হ্যাঁ, আমার ম্যানুস্ক্রিপ্টটা দিন, আমাকে দিন আমার ম্যানুস্ক্রিপ্টটা। এসব অসভ্যতা আমার মানেটা কি? হ্যাঁ, চোয়াল শক্ত হয়ে উঠেছে অনিকেতের। রাগে চোখ মুখ লাল হয়ে উঠেছে ওর। অনিকেতের কথার উত্তর না দিয়ে ম্যানুস্ক্রিপ্টের কয়েকটা জায়গা বেশ জোরে জোরে পড়তে লাগলো ইন্দ্রজিৎ। তারপর হেসে বলল, আপনি মানুষ নাকি রাইটিং মেশিন বলুন তো? আজকে সকালে যে খবরটা প্রকাশ পেল, এই কয়েক ঘন্টার মধ্যেই আপনি একটা আস্ত উপন্যাস লিখে ফেললেন। তার উপর সব ডিটেলসও তো কারেক্ট করে ফেললেন নির্ভুলভাবে। ম্যাজিক ট্যাজিক জানেন নাকি? গুগলকেও তো হার মানিয়ে দেবেন দেখছি। অনিকেত কিছু বলছে না, শুধু একটু একটু করে পিছিয়ে যাচ্ছে বইয়ের তাকটার দিকে। শুনুন, আর বনিতায় গিয়ে কাজ নেই। আপনার উপর বিগত 2.5 মাস ধরে নজর রেখে চলেছে আমার টিম। ধীরে ধীরে জালটা বোনা হচ্ছিল, আর আপনিও অল্প অল্প করে সেই জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন, টেরও পাননি। আপনার গতিবিধি আর অশ্মি বলে মেয়েটির গতিবিধি সবের ওপরই নজর ছিল আমাদের। শুধু ক্লাইম্যাক্সটার অপেক্ষায় ছিলাম। ক্লাইম্যাক্সটা জমাটি না হলে কি আর থ্রিলার উপন্যাসে মজা আসে বলুন? কি লাভ হলো তাতে? হ্যাঁ, পারলেন মৃত্যুটা আটকাতে? পারলেন না তো? ওই মেয়েটিও সামিল হয়ে গেল আমার এই দুনিয়ায়, আমার নিজের সৃষ্ট এই দুনিয়ায়, যেখানে বিধাতা, সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা সব আমি। ওরা বুঝতেও পারে না কখন ওদের অস্তিত্ব মুছে গিয়ে ওদের মধ্যে জন্ম নেয় আমার সৃষ্ট চরিত্ররা। ওরা বুঝতেও পারে না কখন একটু একটু করে ওদের মধ্যে বাসা বাঁধে আমার গল্প। ওরা এও বুঝতে পারে না যে ওদের পরিণতি লিখছি আমি। পাগলের মতো হাসছে অনিকেত, আর বইয়ের তাক থেকে নিজের লেখা বইগুলোকে নিয়ে আঁকড়ে ধরে আছে বুকের কাছে।
আপনি কারো বিধাতা নন, একটা সাইকো পেশেন্ট, আর এতগুলো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া একটা ক্রিমিনালের কাজ। আর হ্যাঁ, ভুল জানেন আপনি, এইবারটা আর পারলেন না আপনার পরিকল্পনায় সফল হতে। মানে আর কিছুই নয়, এইবার আর মৃত্যুটা ঘটাতে পারেননি আপনি। মেয়েটিকে গতকাল রাতেই বাঁচিয়ে নিয়েছে আমার টিম, এখন সে আন্ডার ট্রিটমেন্ট। আর আজ মিডিয়া চ্যানেলগুলো তো সকাল থেকে ভুয়ো খবরটা চালাতে হলো আমাদের। কি করি বলুন? অপরাধী ধরতে গেলে অনেক সময় মিথ্যের আশ্রয় নিতে হয় আমাদের। এবার আপনার ফোবিয়া সিরিজটা মনে হয় কমপ্লিট হলো না। কি মিস্টার অভিক রায়, নাকি অনিকেত হালদার, সে আরও কত নাম আছে আপনার। বইগুলোকে আঁকড়ে ধরে কি যেন বিড়বিড় করতে থাকে অনিকেত। ইন্দ্রজিৎ কয়েক পা এগোতেই চিৎকার করে ওঠে সে। একদম এগোবেন না, এক পাও আর এগোবেন না। ওরা ওরা চলে গেলে আমি একা হয়ে যাব। একদম এগোবেন না, একদম এগোবেন না। আমার 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 সৃষ্ট চরিত্র, এরা আমার সৃষ্ট। আমি মুক্তি দিয়েছি ওদের। আমি ইন্দ্রজিতের ইশারায় কয়েকজন পুলিশ গিয়ে ঘিরে ফেলে ওকে, আর ততই উন্মাদের মতো চিৎকার করতে থাকে অনিকেত। কখনো কাঁদতে থাকে পাগলের মতো। ওর এই চিৎকারের মধ্যে একটা অদ্ভুত কষ্ট আছে, সেটা হয়তো বুঝতে পারছে না কেউ। এই অপরাধী কিন্তু রীতিমতো একজন সাইকো পেশেন্ট। ইনফ্যাক্ট এরকম অদ্ভুত কেস আমি আমার লাইফে আগে কখনো পাইনি। ইন্দ্রজিৎ আর সুমিতের দিকে তাকিয়ে কথাটা বলল মৃত্তিকা। অনিকেতের যা অবস্থা, ও ট্রায়াল চলার মাঝেই ওকে এখানে আনতে হয়। ইন্দ্রজিৎ মন দিয়ে শুনছে দেখে মৃত্তিকা আবার শুরু করল। প্রথমেই বলি, ওর গল্পের চরিত্রদের মতোই উনিও একটি মানসিক রোগের শিকার। বলা ভালো সেটিও একটি ফোবিয়া, মোনোফোবিয়া। এটাকে অটোফোবিয়া বা আইসোলোফোবিয়া বা এরোমোফোবিয়াও বলা হয়। এইসব একটা রোগেরই বিভিন্ন মেডিকেল টার্ম আর কি। এক্ষেত্রে ছোটবেলা থেকে একা থাকার ফলে বা জীবনের কোনো কোনো ঘটনা যা একা বানিয়ে দেয়, এমন কিছু থেকে প্রচণ্ড ভয়ের ফলেই এই ফোবিয়ার জন্ম হয়। অনিকেত বাবুর ক্ষেত্রেও তাই হয়। ছোটবেলায় মা বাবার মৃত্যু, তারপর পিসির কাছে মানুষ, সেখানে একা অন্ধকার ঘরে রেখে টর্চার করা হতো ওর ওপর। ওইখান থেকেই মূলত এই ফোবিয়ার উৎপত্তি। আর এই কেসে বিষয়টা আরও জটিল হয়ে ওঠে। উনি একা থাকারই আতঙ্ক থেকে বাঁচতেই নিজের আশেপাশে কিছু ইমাজিনারি ক্যারেক্টারকে নিয়ে আসে, যারা কিনা ওরই সৃষ্টি। কিন্তু ওর এক অদ্ভুত যুক্তি এখানে কাজ করে, তা হলো গল্পের চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা। তার সৃষ্ট চরিত্ররা নাকি এক একটা মানুষের ওপর বিস্তার লাভ করে এবং আসল মানুষটির মৃত্যুর মাধ্যমে তারা মুক্তি পায়। খুব অদ্ভুত লজিক ওর। সাংঘাতিক। এক একটা মৃত্যু কিভাবে উনি ঘটিয়েছেন সেটা স্বীকার করেছেন। হ্যাঁ, সেটা আরও ইন্টারেস্টিং। ওকে হিপনোটাইজ করে ওর এই মৃত্যুগুলোর ব্যাপারে যা জানা গেছে তা শুনে আমি আরও অবাক হয়েছি। কিরকম? একটা কথা কি জানেন তো, কোনো কথা যদি কারো কাছে বারবার বলা হয় তাহলে একসময় সে সেটা বিশ্বাস করতে বাধ্য হয়, বিশেষ করে দুর্বল মনের মানুষ। আই মিন, ধরুন আপনাকে আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি যে ভূত আছে, আপনি প্রথমে বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু আমি যদি ক্রমাগত আপনার কানের কাছে বিভিন্নভাবে বলে বোঝাতে থাকি যে ভূত আছেই, তাহলে কিন্তু আপনার মনে কথাটা গেঁথে যেতে থাকবে, আর আপনারও একসময় মনে হবে ভূত আছে। উনি কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়েছেন, ওই কাইন্ড অফ হিপনোসিস। উনি অদ্ভুতভাবে হিপনোসিস পদ্ধতি ব্যবহার করেছেন এক্ষেত্রে। হয়তো আরও কিছু পদ্ধতি প্রয়োগ করেছেন, তবে আর কয়েকটা সিটিং দিলে আরও ডিটেলস পাওয়া যাবে। আর একটা ব্যাপার আছে, উনি টার্গেটদের সেভাবেই চুজ করেছেন যাদের মধ্যে অলরেডি এই ভয়গুলো কিছুটা আছে। তাদের মধ্যে ভয়টা আরও বাড়িয়ে দেওয়া ওই জন্যই সম্ভব হয়েছে। স্টিল আমি এখনো জানবো ওর থেকে যে কীভাবে এই কাজ করলেন উনি। দ্য আর্ট অফ হিপনোসিস মাস্টারিং বেসিক টেকনিক্স। সি রয় হান্টার, রাইট? এক্স্যাক্টলি। আমার একটা সন্দেহ হয়েছিল এই ব্যাপারে, যখন ওর বইয়ের তাকে এই বইটা দেখেছিলাম।
এই যে এখন তোর কথাই শিওর হলাম।